তো দুইটা যদি আলাদা আলাদা ডিপ নিয়ে একটা ইমেজ এবং অন্যগুলা টেক্সট রাখেন, তখন আপনাদের কি করতে হবে, একটাকে মানে পজিশন দিয়ে চেঞ্জ করে অন্যটার উপরে নিয়ে যেতে হবে, তাই না? যদি মানে ইমেজের উপর টেক্সট দিতে চান তাহলে তো ওইভাবেই করতে হবে, পজিশন দিয়েই করতে হবে না? আচ্ছা, তো তা না করে আমরা একটা div নিতে পারি এই একটা শুধুমাত্র টেক্সটের জন্য, এবং তার একটা সাইজ আমরা যদি ছোট বড় করে দিই এবং তার ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ইমেজটা রাখি, তখন কাইন্ডলি একটু মানে কাইন্ড অফ একটু সোজা হবে কাজটা। ঠিক আছে? তো ইমেজটা ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য আবার কিছু কাজ করতে হবে। যেমন শুধুমাত্র আমি যদি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেই, তখন হয়তো অনেক জুম করে আসবে, অথবা একটা সাইজ ছোট হয়ে যাবে, বারবার রিপিট হবে। এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। সেটাও ঠিক করে দেওয়ার ব্যাপার আছে। আমি এটা এই সেকশনটা দেখাই দিব তাহলে। আর কার্ড গুলোও দেখাই দিব। এটাও খুব একটা বেশি না। উনি তো এইটা কার্ড গুলো কিভাবে হ্যান্ডেল করছে এটা দেখার ব্যাপার। আচ্ছা, এইগুলাকে রেসপন্সিভ করে না, ভেঙে দেয় নাই, এরকমই থাকছে। এটা আমি রো আর কলাম দিয়ে মানে রো, একটা রো তারপরে একটা কলাম, এই দুইটা মিলে একটা কলাম এবং এর মধ্যে আবার দুইটা রো, এই ওয়েতে করতে পারেন। ঠিক আছে, ইজি ওয়েতে। আচ্ছা, আর এই কার্ড নিয়ে আসলে কারোরই সমস্যা হওয়ার কথা না, পাশাপাশি চারটা। তারপরে এই সেকশনটা নিয়ে প্রবলেম আছে কারো? আচ্ছা, এটাও দেখবো। আর এই এখন গতকালের পরে তো আর এই সেকশনটা নিয়ে প্রবলেম নাই, আছে কি? না ভাইয়া। আচ্ছা, এই সেকশন নিয়ে প্রবলেম নাই। আর লাস্টের এই ইমেজের সেকশনটা, ইমেজের সেকশনটা কি প্রবলেম হবে? এটা তো জাস্ট গ্যালারি করে দিলে। হ্যাঁ, মানে গ্যালারি কিছু ছবি, এটাও ধরেন রো কলাম দিয়েও আপনারা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, অথবা আমরা ওই বিভিন্ন ধরনের গ্যালারি আছে সেগুলো ইউজ করতে পারি, মানে প্লাগইনও ইউজ করতে পারি চাইলে। ঠিক আছে, বিভিন্ন জাভাস্ক্রিপ্ট, যেমন এটাতে ক্লিক করলে ছবিটা বড় হয়ে দেখাবে, এখানে কিছুই হইতেছে না, সবগুলো ছোট ছোট করে আসছে, ক্লিক করলে ছবিটা বড় হয়ে আমার ফুল স্ক্রিনে দেখাইতেছে। ওইরকম কোনো ফিচার চাইলেও আমরা অ্যাড করে দিতে পারি, ওই জন্য আলাদা প্লাগইনও পাওয়া যায়। অথবা অথবা আমরা নিজেরাই এরকম তৈরি করতে পারি। ঠিক আছে, আপাতত আমি তাহলে মেনু বারটা দেখাবো আর এই সেকশনটা দেখাবো। আচ্ছা, প্রথমে যে জিনিসটা করতেছি আমি index ডট এইচটিএমএল নিয়ে নিছি। আচ্ছা, যদিও আমাদের আসলে লাস্ট ক্লাসে কি করা ছিল, 18 নম্বর ক্লাসে, এইখান থেকে ঢুকে গেলেই ভালো হতো। জি বলেন। এই আজকে যে 30 মিনিট আধা ঘন্টা লেট হয়ে গেল, এখন সমস্যা হবে কি? না, সমস্যা নেই। মানে এই ফার্স্ট আর কি আমার এত লেট হয়ে গেল। হ্যাঁ, আপনি তো দেখি সবার আগে জয়েন করে বসে থাকেন, আমি ঢোকার আগে আপনি জয়েন করে বসে থাকেন। আজকে মানে আমার অ্যালার্ম বাজছে, আমি চিন্তা স্ক্রিন শেয়ার করেন। বাটন দিয়ে দিছি। আচ্ছা, বাটন গুলো তাহলে রো কলাম দিয়ে করছেন। এখন যদি হ্যাঁ, রো কলাম হ্যাঁ, দিচ্ছি। তাহলে রেসপন্সিভ তো মনে হয় হয়ে গেছে, তাই না? না ভাইয়া, এখন রেসপন্সিভ করি নাই, মানে ওইগুলি এখনো দেই নাই, রেসপন্সিভটা আমি দিতে পারবো ভাইয়া। আচ্ছা, তো রো কলাম করে দিলে এগুলো কি একটা একটু উপর স্ট্যাক করে যায় নাকি পাশাপাশি থেকে খালি ছোট হয়? ইন্সপেক্ট করেন এই তো যে দেখি। এরকম আসছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে ঠিক করেন। হ্যাঁ, এবার অন্য জিনিসগুলো দেখেন। আর এই পোর্টফোলিওটা ভাইয়া করতেছি, কিন্তু এটা এখনো দেয়া হয়নি আর কি, মানে এটা রেডি করে দিয়ে দেবো আর কি আচ্ছা, আজকেই। হ্যাঁ, মানে যে জিনিসটা আসলে চাইতেছি আপনাদের কাছ থেকে, যতটুকু করছেন ততটুকুই দিয়ে দিবেন। যখনই মানে আমি যেন দেখতে পারি যে একটা কন্টিনিউয়াসলি প্রসেসের মধ্যে এটা চলতেছে। ঠিক আছে, নিয়মিত একটা আপডেট আসতেছে এখানে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এটা আজকে পোর্টফোলিওটা আজকে আমি রেডি করে আজকেই দিয়ে দিব আর কি। দেখেন, মানে এই গিটেক থেকে কোনো কিছু নামানো বা আপলোড করা কিন্তু অনেক ইজি। আমি জাস্ট শুধুমাত্র এমনি ডাউনলোড করতে গেলে কি আমার গিটে, ভাইয়া গিটে কি রিপোজিটরি যেগুলি আছে এগুলি কি মানে বলেন, রিপোজিটরি যেগুলো আছে সেগুলো। এই যে আমার যেমন হচ্ছে এখানে হয়ে আছে হচ্ছে 1 2 3টা হয়ে আছে, আমি এতগুলোর দরকার নাই তো আমার, আমি একটা রাখতে যাচ্ছি, এইগুলি ডিলিট করে দিতে যাচ্ছি।
হ্যাঁ, চাইলে ডিলিট করে দিতে পারেন। সমস্যা নেই। কিভাবে ভাইয়া? আচ্ছা, রিপোজিটরিতে ঢোকেন, ক্লিক করেন। ঢুকলাম। এখন ওই সেটিংসে যান। গেছেন? হ্যাঁ ভাইয়া। সেটিংসে ক্লিক করলে একদম নিচে চলে যান, একদম পেজের নিচে। হ্যাঁ। লাল করে একটা সেকশন দেওয়া আছে না, ও এই যে দেখেন delete ডেঞ্জার জোনের মধ্যে বলা আছে যে দেখেন এখানে ডিলিট করার অপশন মনে আছে। হ্যাঁ, এইখানে কি কোনো হ্যাঁ, বলছে যে যে রিপোজিটরিটা ডিলিট করতে চান সেটার নাম দিয়ে দেন। যেমন ওই যে এখানে বলেছে প্লিজ টাইপ রায়হান 1992 স্ল্যাশ অ্যাসাইনমেন্ট 1, এটা লিখে তারপরে এন্টার করেন, তারপরে ডিলিট হবে। অথবা কপি করে পেস্ট করে দিলেই হবে। দিয়েছেন? মানে মনে হয় ভুল হয়েছে। হ্যাঁ, ব্যাড থিং উইল হ্যাঁ হ্যাপেন এবার ইফ ইউ ডোন্ট রিড দিস। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনার পাসওয়ার্ডটা কনফার্ম করতে বলতেছে। আল্লাহ পাসওয়ার্ড। আচ্ছা, এটা দিয়ে নিয়েন, তাহলেই ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটা করতে পারবেন তো আশা করি। ঠিক আছে ভাই, আমি এটা ইয়া করে নিচ্ছি, আমি ঠিক করে নিচ্ছি। আর আমি এগুলা গিটহাবে দিয়ে দিব সব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইমেজগুলো নিয়ে আসছি। আমার এখন বুটস্ট্র্যাপের সিডিএন দরকার। আমি বুটস্ট্র্যাপে চলে যাই। বুটস্ট্র্যাপ 5 সিডিএন। কপি। ওকে, এটা নিয়ে আসলাম এখানে। আচ্ছা, বুটস্ট্র্যাপ অ্যাড করা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার আরো কিছু জিনিস লাগবে, যেমন হচ্ছে আমার নিজস্ব যে স্টাইল সিএসএস স্টাইল শিটটা আছে সেটা অ্যাড করব। কাস্টম স্টাইল, এখানে লিংক সিএসএস স্টাইল শিট স্টাইল নামে আছে, সো এটা অ্যাড করে দিলে হবে। ভাই জি বলেন। ওই বুটস্ট্র্যাপের লিংকটা যে সাইজে আচ্ছা, উইন্ডোজ সাইজে আনার মানে শর্টকাট হচ্ছে ভিএস কোডে অল্টার জেড যদি একসাথে চাপেন তাহলে ওয়ার্ড র‍্যাপ নামে অপশনটা চালু হয়ে যাবে। ওয়ার্ড র‍্যাপ দিলে যদি কোনো কিছু বড় থাকে সেটা ছোট হয়ে যায়। ঠিক আছে? সিলেক্ট করতে হয় ভাই? না না, আপনি পেজে থাকলেই যে কোনো জায়গা থেকে অল্টার জেড একসাথে চাপলে, এখন দেখেন বড় হয়ে গেছে, আমি অল্টার জেড আবার চাপতেছি, ছোট হয়ে গেছে। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আর কিছু বলবেন? দিগন্ত ভাই কিছু বলতেছিলেন আর, নাকি বাকি ভাই বলতেছেন? জি ভাই, হ্যাঁ বলেন। বুটস্ট্র্যাপের যে লিংকটা কপি করে নিয়ে আসছেন না, ওই কোন কোন লিংকটা কপি করে নিয়ে আসছেন এটা বুঝতে পারিনি। এই যে বুটস্ট্র্যাপে যদি যান তাহলে মানে আমাদের ডাউনলোড সেকশনে গেলে এখান থেকে আমি ফুল ডাউনলোড করতে পারি। আর ডাউনলোড না করে
এই যে CDN ভায়া JS deliver, ঠিক আছে? এইখান থেকে আহ, এই যে প্রথম যেটা আছে আমি সেটাই নিয়ে এসেছি। এর মধ্যে আসলে দুইটা জিনিস আছে, CSS এবং জাভাস্ক্রিপ্ট, এই দুইটা আছে, এই দুইটা নিয়ে নিছি। ঠিক আছে, আচ্ছা এবার কাজে চলে গেলাম। প্রথমে হচ্ছে আমাদের বডি যে আছে, লাস্ট ডেতে তো একটু কথা বলছি যে চারদিকে একটু জায়গা আছে, এটা আমরা নিজেদের মানে নিজেদের পছন্দ মতো হয়তো একটা কন্টেইনার বানায় নিতে পারি, অথবা বুটস্ট্র্যাপের যে কন্টেইনার আছে সেটা ইউজ করতে পারি। আমি ওই এই কাজটুকু তো নিজেরা করতে পারবো, যে চারদিকে একটা বর্ডার অথবা মার্জিন দিয়ে দিব। সেটার মধ্যে না গেলাম, আমি একটা কন্টেইনারে নিয়ে নিতেছি ডিরেক্টলি, তার নাম দিয়ে দেই ফুল পেজের জন্য কন্টেইনার। তারপর হচ্ছে ডিপ ক্লাস কন্টেইনার। ওকে, এখন শুধুমাত্র সাইড থেকে জায়গা নিলে হবে না, আমাদের উপরে নিচ থেকেও জায়গা নিতে হবে। এখানে দেখা যাইতেছে যে উপরে এবং নিচেও একটা জায়গা ছেড়ে দেওয়া আছে, সো উপরে নিচেও একটা জায়গা দিয়ে দিব। সেটা হচ্ছে আমি আলাদা একটা তখন ইয়া দিয়ে দিব, টপ বটম প্যাডিং। আচ্ছা এটা তো আলাদা না নিলেও হয় মনে হয়। যেমন আমি যদি কন্টেইনারের মধ্যে বলে দেই প্যাডিং ওয়াই অ্যাক্সিস বরাবর, আচ্ছা দিয়ে দিলাম, ধরলাম 4 দিয়ে দিলাম, লেটস চেক করে দেখি। আচ্ছা পেজটা রান করা নাই, আমি লাইভ সার্ভার দিয়ে ওপেন করতেছি। ইন্সপেক্টে গিয়ে দেখতে চাই যে আসলে উপরে প্যাডিং একটা আসছে কিনা। ঠিক আছে, কন্টেইনার প্যাডিং 4 দেওয়াতে উপরে একটা প্যাডিং আসছে কিনা এটা যদি কেটে দেই, কেটে দিলে দেখেন উপরে উঠে যাইতেছে, তার মানে আমি প্যাডিং 4 কন্টেইনারে যদি একটা প্যাডিং দিয়ে দেই, প্যাডিং ওয়াই 4 দিয়ে দিলে উপর থেকে একটা জায়গা নিয়ে নিয়েছে, নিচেও কিন্তু সমানভাবে একটা জায়গা ছেড়ে দিয়ে রাখবে। এই যে দেখেন এটার উপর নিলে নিচের দিকে এই সবুজ করে দেখা যাইতেছে প্যাডিং, এটাও ছেড়ে দিয়েছে উপরে এবং নিচে। ভাইয়া জি বলেন। ভিডিও হইতেছে না ভাইয়া? ভিডিও হ্যাঁ দেখ- হচ্ছে হচ্ছে। আচ্ছা ওকে, কন্টেইনার এটা নিয়েছি। আহ, তো কন্টেইনারে নেওয়াতে যে প্রবলেম গুলো আছে, এটা তো বললামই যে বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য এখন দেখেন দুই পাশ থেকে একটু জায়গা ছেড়ে দিয়ে আসছে, এবং তার বাইরে মার্জিনও আছে এবং তার ভিতরে প্যাডিংও আছে। তো এই জিনিসগুলা আসলে কন্ট্রোল, আচ্ছা আপাতত আমরা করতেছি না, এইভাবে বুটস্ট্র্যাপের কন্টেইনারটা ইউজ করতেছি। কন্টেইনারের মধ্যে আমরা প্রথমে আমাদের যে সেকশনটা নিতে হবে, ছবিতে যদি দেখি, সেটা হচ্ছে আমাদের নেভিগেশন বারটা, তাই না? নেভিগেশন বারটা আমি ফ্লোট দিয়েই করব এখন। সো আচ্ছা ফ্লোট নেভিগেশন বার লিখি, এটা হয়তো আমরা পরে গ্রিড এবং যদি ফ্লেক্স দেখি তারপরে হয়তো ফ্লোট নেভিগেশন বারের সাথে সাথে অন্য আরেকটা নেভিগেশন বার দেখলাম, আমি এখানে নাম দিয়ে রাখতেছি এই জন্য ফ্লোট নেভিগেশন বার। নেভিগেশন বারের মধ্যে একটা ডিভ নিয়ে নেই, ফ্লোট ন্যাপবার নামে একটা ডিভ নিলাম। কল আসছে, হ্যাঁ আচ্ছা আবার আসছে। আচ্ছা আমি ফ্লোট একটা নেভিগেশন বার নিয়ে নিছি, এর মধ্যে আমার যে লিঙ্ক গুলো আছে আমরা সেখানে অ্যাড করব। তো তার আগে দেখেন প্রত্যেকটা লিঙ্ক, আচ্ছা আপাতত কিছু চিন্তা করার নাই, লিঙ্কটাকে দিয়ে দিলেই হবে। আচ্ছা নেভিগেশন বার এর মধ্যে ডিরেক্টলি আমরা লিঙ্ক গুলা দিয়ে দিই। লিঙ্ক গুলা রাখার জন্য আমরা একটা
তাদের একটা কন্টেনার বলতে একটা ক্লাস অথবা div নিয়ে নিব, সেটা হচ্ছে লিংক র্যাপার দেই, একটা র্যাপার div নিছি, এর মধ্যে আমাদের যে লিংক গুলো আছে সেগুলো দিয়ে দেব। নরমালি শুধুমাত্র বসায় যাব, তাহলে একটার নিচে একটা অথবা পাশাপাশি থাকবে, div যেহেতু পাশাপাশি থাকবে, নিচে নিচে থাকবে, তারপরে এটাকে আমরা ফ্লোট করে একটার পরে একটা এনে ফেলবো। আচ্ছা, আমার এখানে নাম কি কি আছে, টাকোস, বিয়ার, ওয়াইন, ডেজার্ট আর রিজার্ভেশন। লিংক টাকোস। আচ্ছা, আমি এটা 2 3 4 5 পাঁচটা থাকবে, BEER, টাকো, বিয়ার হচ্ছে ওয়াইন, WINE, তারপরে আচ্ছা এই আরেকটা হচ্ছে আমরা বাঙালিদের জন্য রাইস আছে, আর হচ্ছে ডাল আছে, ঠিক আছে। ওকে, আমাদের পেজটাই যদি দেখি, কোথায়, নিচে, এরা নিচে নিচে চলে আসছে, এবং এদের যে স্টাইল করা দরকার, যেমন ব্যাকগ্রাউন্ড কালার থাকবে একটা, তারপরে নিচে আন্ডারলাইন গুলো থাকবে না, টেক্সটের কালার গুলো চেঞ্জ হবে। এখন আমরা এগুলা চেঞ্জ করব, আমরা তার মানে সিএসএস এর মধ্যে কাজ চলে আসছে। তো স্টাইল সিএসএস টা আমরা পাশে ওপেন করি, স্টাইল সিএসএস ওপেন করছি। আচ্ছা, পাশে ওপেন করে রাখলে তো প্রবলেম, যেহেতু আমরা করতে পারবো না, আমরা এটা ছোট করব, কারণ আমাদের ব্রাউজারটা দেখতে হবে যে কতটুকু কাজ আসলে হইলো, এর জন্য সাইডে রাখতে হবে। ওকে, এখন আমরা ফ্লোট করে দিব, কাকে ফ্লোট করে দিব বলেন তো? আমরা কি এই যে এই ফ্লোট ন্যাপবার এটাকে ফ্লোট করে দিব, না তার মধ্যে যে লিংক গুলো আছে সেগুলোকে ফ্লোট করে দিব? মানিক হোসেন ভাই, মানিক ভাইটা প্রেজেন্টটা দিয়ে দিই। আচ্ছা, আমরা এখন আমাদের যে এই লিংক গুলো নিয়েছি সেই লিংক গুলোকে আমরা করে দেব, ফ্লোট করে দেব। আর লিংক ফ্লোট করার জন্য আমাদের লিংকের একটা নিয়ে নিয়েছি, কি নিয়ে নিয়েছি, এটা যে র্যাপার ক্লাসগুলো নিয়ে নিয়েছি, সেটাকে আসলে প্রথমে ফ্লোট করে দেব। আচ্ছা, তো প্রথমে আমাদের লিখতে হবে ক্লাসের নামটা হচ্ছে লিংক র্যাপার। আচ্ছা, এটাকে ফ্লোট কি করব, লেফট করব, তাই না? তাহলে কি হলো, সবগুলো এখন দেখা যাইতেছে যে পাশাপাশি চলে আসছে, 1 2 3 4 5। আচ্ছা, রাইসটা স্পেলিং বড় হাতের করে দিই, পাশাপাশি চলে আসছে। এটা ইন্সপেক্ট করি, নিচে নিয়ে আসি, তো আমাদের এইটুকু জায়গা দেওয়া আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারটা মানে আমাদের বডির ব্যাকগ্রাউন্ড কালার এবং এইগুলো আগে চেঞ্জ করে নিলে আমার ভালো হতো। আচ্ছা, এটা পরে করা যাবে, আগে নরমালি ফ্লোরটা নেভিগেশন বারটা করি, তারপর এটা করি। আচ্ছা, লিংক র্যাপার দিয়েছি, তারপরে এদের মধ্যে একটু দূরত্ব তৈরি করে দিতে হবে। আমরা দূরত্ব কিভাবে তৈরি করে দেবো একটু বলেন তো? কি দিব, মার্জিন ইউজ করব না প্যাডিং ইউজ করব? প্যাডিং আমরা কোন দিকে রাখবো, ডানে না বামে না ফুল দিয়ে দিব, দুই পাশে দিয়ে দিব? দুই পাশে। আচ্ছা, যদি দুই পাশে দেই তাহলে কি হবে চিন্তা করেন, এই পাশেও প্যাডিং থাকতেছে, এটা কিন্তু আমাদের দরকারই নেই। আমরা যদি লেআউটের কথা চিন্তা করি, টোটালটা কিন্তু আমাদের বাম দিকে, যেমন এই যে এটার কিন্তু বাম দিকে কোনো এক্সট্রা স্পেস নাই। আমরা যদি প্যাডিং দেই তাহলে এই পাশে একটু জায়গা থেকে যাবে, এই পাশে একটা জায়গা থেকে যাবে, উপরে এবং নিচে
এদিকেও কোনো প্যাডিং এর দরকার নাই, শুধুমাত্র প্যাডিংটা দিতেছি আমরা একটা আরেকটা থেকে আলাদা করার জন্য। ঠিক আছে, তো একটা আরেকটা থেকে আলাদা করার জন্য প্যাডিং দিলে শুধুমাত্র রাইটে দিলেই হইতেছে। আমি যদি রাইটে দেই এটা থেকে এটা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা আলাদা, এবং লাস্টেরটায় শুধু এক্সট্রা প্যাডিংটা থাকবে, এটা আমরা অফ করে দেব। এটা আমার কাছে বেটার মনে হয়েছে। ঠিক আছে, দুই দিকে না দেওয়ার থেকে। জি ভাই, এটা বেটার। তাহলে আমরা প্যাডিং রাইটটা দিয়ে দিব। কত কত দিব? আচ্ছা, প্যাডিং রাইট আমি এমনিতেই 10 পিক্সেল দেই, পরে যদি আমাদের চেঞ্জ করতে হয় সেটা চেঞ্জ করে নিব। আচ্ছা, এখন তারা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা কাজ করতে হবে। এদের, আচ্ছা এদের কিন্তু এইটুকু সাইজ নিয়ে থাকার কথা না, আমাদের হচ্ছে পুরা যতটুকু কন্টেইনারের মধ্যে জায়গা আছে ততটুকু নিয়ে থাকার কথা। সো আমরা এখানে তাদের উইডথটাও সেট করে দেব 20% যদি দেই, যেহেতু 5টা আছে 20% দিয়ে দিছি, তারা 20% করে জায়গা নিয়ে চলে গেছে। আচ্ছা, এখন মনে হইতেছে যে তাহলে তো প্যাডিং দেওয়ার দরকার নাই, প্যাডিং আসলে এখানে কাজই লাগতেছে না। ঠিক আছে, আচ্ছা প্যাডিংটা অফ করে রাখলাম, 20% জায়গা নিয়ে নিছে। আবার এদের আচ্ছা ব্যাকগ্রাউন্ড না থাকাতে একটু প্রবলেম হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ডটাও অ্যাড করে দিই ফার্স্টে। আচ্ছা, কালারটা এমনি একটা দিয়ে রাখতেছি, পরে চেঞ্জ করে নেব। সবগুলো একসাথে লেগে আছে মনে হইতেছে, তাই না? আচ্ছা, টেক্সট সেন্টারও করে দিব আমরা। এখন মনে হইতেছে যে এইটা এটা মানে প্রত্যেকটা একটা একটার সাথে লেগে আছে, সো প্যাডিংটা আমাদের অ্যাকচুয়ালি দরকার আছে, কিন্তু ভেঙে গেল। যদি আমি 20% করে দেই ভেঙে যাইতেছে, এর রিজনটা কি? এটা আমরা কিভাবে সলভ করব? এটা সলভ করব হচ্ছে আমাদের ফ্লোট নেভিগেশন বার যেটা নিছি সেটার একটা পার্সেন্টেজ দিয়ে দিব আগে, মানে তার উইডথটা কতটুকু সেটা দিয়ে দিব। এটা হচ্ছে উইথ 100%, উইথ 100%। আর ওভারফ্লো দিয়ে দিই, অটো দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা এখন কিন্তু আর ভেঙে যায় না, তাহলে এখন এরা 20% করে ঠিকঠাক মতো জায়গা নিয়ে নিতেছে। মানে এর আগে 20% দেওয়াতে আসলে জায়গা কার থেকে নিতেছিল, আমাদের ন্যাপ বার না, তার বাইরের যে কন্টেইনার আছে কন্টেইনারের সমান জায়গা নিতে চাইতেছিল, কন্টেইনারকে প্যারেন্ট হিসেবে ধরে হয়তো জায়গা নিতে চাইতেছিল। যাই হোক, আমাদের এটা দূরত্ব তৈরি করা হয়ে গেছে। আমাদের প্যাডিং রাইটটা বোঝা যাচ্ছে না কাজ করছে কিনা। যাই হোক, এটা প্রত্যেকে একটা আরেকটার সাথে লেগে আছে, এটাও আমরা সরাই দিব কিভাবে করা যায়। রাইট, কলাম গ্যাপ দিলে কি? আচ্ছা আমরা তো অ্যাকচুয়ালি কলাম হিসেবে নেই এখন, তাই না? কলাম গ্যাপ হিসেবে তো কাজ না করার কথা। আচ্ছা, এখানে কলাম গ্যাপ দিব, কলাম গ্যাপ 10, আচ্ছা 5 পিক্সেল। কলাম গ্যাপ তো আসলে এখানে কাজ করার কথা না, তাই না? আচ্ছা, এই তো কলাম গ্যাপ 5 পিক্সেল, এটা অফ করা অন করা আসলে কোনো কিছু ইফেক্ট করতেছে না। ভাইয়া, জি বলেন। নেভিগেশন বারটা কি আনঅর্ডার লিস্ট দিয়ে করবো না কিভাবে করে ডিপ দিয়ে করবো সব সময়? না, এটা আসলে আহ, আমরা অনেকভাবেই করতে পারি। আহ, আমরা চাইলে আনঅর্ডারড লিস্ট দিয়ে করতে পারি, চাইলে আমরা এরকম ফ্লোট দিয়ে করতে পারি, এবং চাইলে যে রো কলাম দিয়েও করতে পারি। ঠিক আছে, আমি এখন মানে আমরা প্রথমে কি শিখছি, ফ্লোট শিখছি তাই না? মানে ইজি ওয়েতে একজন মনে জি ভাই। বলছিল যে ফ্লোট দিয়ে করতে পারতেছে না, আমি প্রথমে ফ্লোটটা একটু ট্রাই করে দেখতেছি যে করা যাইতেছে কিনা। আচ্ছা, আপাতত এটা এভাবে থাক, আমরা স্টেপ বাই স্টেপ করতে থাকি, তাহলেই ঠিক হবে। ঠিক আছে, আচ্ছা এটা একটা আরেকটার সাথে লেগে আছে, আমরা কালার দিয়ে দিছি,
ব্যাকগ্রাউন্ড কালার লিংক র্যাপার, তাই না? এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছে আসলে, তার মানে তো ফুলটার ব্যাকগ্রাউন্ড কালার নিছে, এটার এখানে কালার না দিলে চলবে, কারণ আমরা তো এর ব্যাকগ্রাউন্ড, আমরা আসলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইছি আমাদের যে এই টেক্সটটা আছে, লিংকটা আছে, তার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। তো এই র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার তো কোনো মানে হয় না। আচ্ছা, তারপরে এর মধ্যে আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে সেই অ্যাঙ্কর, আচ্ছা হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ গুলো নিয়ে একটু কাজ করি। এটার টেক্সট ডেকোরেশন নান করে দেব, আন্ডারলাইনটা চলে গেছে, ঠিক আছে, আমরা এটাই চাইতেছিলাম। তারপরে এটার কালারটাও চেঞ্জ করে দেব। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে কাইন্ড অফ ইয়েলো এবং তার মধ্যে ব্ল্যাক কালার, সো এটা টেক্সট কালারটা আমরা ব্ল্যাক করে দিই। এখন টেক্সটের কালার ব্ল্যাক হয়ে আছে। তারপরে আর কি, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ইয়েলো কালার না কি কালার সেটা আমরা একটু আমাদের যে কালার চুজারের জন্য যে আমরা বিভিন্ন রকম অ্যাপ ইউজ করি না, যেমন সফটওয়্যারে যদি যাই, পিক্সিটাকে ওপেন করি, আমার ইমেজ থেকে এটাকে সিলেক্ট করে নিব হচ্ছে কন্ট্রোল অল্টার সি মনে হয়। ব্যাকগ্রাউন্ড কালারটা পেস্ট করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে, কিন্তু শুধুমাত্র টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে আছে, আমরা তো তা চাই না, একটু ছড়ায় থাকবে, ভিতরে প্যাডিং থাকবে, তাই না, কালারটা একটু দূরত্ব বজায় করে রাখবে। আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগের একটা প্যাডিং দিয়ে দিব, চারদিকেই থাকবে, দিয়ে দিলাম। একটু বড় হয়েছে, কিন্তু দেখেন আমাদের একটা স্ক্রল বার চলে আসছে। এই স্ক্রল বারটা কেন আসছে কেউ বলতে পারবেন? আমি এটার প্যাডিং দিয়েছি, তাতে আমার স্ক্রল বার কেন আসলো, আর এটা কিভাবে ফিক্স করতে পারি? আচ্ছা, কোনো একটা কারণে আমার পেজটা একটু স্লোলি রিলোড নিতেছে, হ্যাঁ, ঠিক আছে, দেখেন আমি এটার প্যাডিং দেওয়ার পরে একটা স্ক্রল বার চলে আসছিল, কারণ হইতেছে এটা ফ্লোট করে নিছি এবং প্যাডিংটা দেওয়া আছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। সো এইটাকে একটু উঁচা নিচে করে দেখেন, যখন আমরা এটাকে ডিসপ্লে ব্লক করে দিছি তখন সে আসলে এইটুকু চারদিকে 10 করে প্যাডিং নিয়ে নিতে পারছে। ব্যাকগ্রাউন্ড কালারও আমরা দিয়ে দিছি, আর কি করতে হবে, এটা ছবিটা অফ করে ফেলছি আমি ভুল করে। সেটা হচ্ছে দেখেন আমাদের ফন্টটাকে যদি একটু দেখি, ফন্টটা একটু বোল্ড করে আছে, তো ফন্টের সাইজটা আমরা অথবা এবং ফন্টের ওয়েটটা আমরা একটু বাড়াই দিব। আচ্ছা, এবং টেক্সট গুলা একটু দেখলে দেখা যাইতেছে যে সবগুলো বড় হাতের আছে, তো আমরা টেক্সট ট্রান্সফর্ম ইউজ করে এটা আপার কেস করে দিব সব। তারপরে ফন্ট সাইজ, ফন্ট সাইজ ফন্ট সাইজ কত দিব, ফন্ট সাইজ একটা 32 দিয়ে দেই। 32 দিব না, 32 তো অনেক H1 এর সমান বড় হয়ে যাবে, তাহলে 20 পিক্সেল দিয়ে দেই, ঠিক আছে, বেশ বড় হয়েছে। আর ফন্ট ওয়েটটাও একটু বাড়ায় দেই,
ঠিক আছে। আচ্ছা, ফন্ট ওয়েট 440 লিখছি আমি আসলে। আচ্ছা, এটা একটু স্লোলি লোড নিতেছে কোনো একটা কারণে। 400 ফন্ট ওয়েট কি পিক্সেল দিয়ে লিখতে হয়? আমি ভুলে গেছি। এটা থাকলো। আচ্ছা, এটা মোটামুটি কাজ হয়ে গেছে। একটু বড় করলে দেখা যাবে এটা বড় হয়ে যাচ্ছে। ইন্সপেক্ট করলে যদি ছোট করি, ছোট করলে একটা আরেকটার উপর ওভারফ্লো হয়ে যেতেছে। মানে ওভারফ্লো বলতে একটা আরেকটার উপরে উঠে যেতেছে। আমাদের স্মল স্ক্রিনে আমরা এইভাবে পাঁচটাই পাশাপাশি রাখবো না। স্মল স্ক্রিনে এইগুলা একটা আরেকটার নিচে নামায় দিয়ে আসবো। আচ্ছা, সেই সেটা পরে করতেছি। তার আগে আরো কিছু কাজ আছে। ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমাদের একরকম নাই, এই জন্য আমাদের ডিফারেন্সিয়েট করতে একটু প্রবলেম হইতেছে। প্রথমে আমরা বডি এবং বডি যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা নিয়ে আরেকবার একটু কাজ করব। বডি ট্যাগটা নিয়ে একটু কাজ করি। টপে নিয়ে গেলাম। বক্স সাইজিংটা আমাদের এখন দিয়ে দিতে হচ্ছে না, কারণ বক্স সাইজিং অলরেডি দেওয়াই আছে। আমাদের বুটস্ট্র্যাপ বক্স সাইজিং ইউজ করে। ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা ইমেজ ইউজ করতে হবে। সেটার ইউআরএল দিয়ে দেই। ইমেজেস এর মধ্যে টাইপোগ্রাফি এসভিজি। আচ্ছা, লাস্ট ক্লাসে এটা দেখাইছি, এটা নিয়ে তো এক্সপ্লেইন করার কিছু নাই। ইমেজের পরে আমাদের একটা ইয়া দিতে হবে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্টও দিয়ে দিতে হবে। সেটা আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিব। এবং কোন দিক থেকে থাকবে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম, সেটা হচ্ছে উপর থেকে এবং নিচের কোণার দিকে। তার মানে টু বটম বটম রাইট, তাই না? আচ্ছা, অথবা আমরা ডিগ্রিও দিয়ে দিতে পারি যে 120 ডিগ্রি। আর কালার যে দুইটা আছে, সেই কালার দুইটা কিভাবে নেব? আমি আবার পিক্সি থেকে এইখান থেকে কন্ট্রোল অল্টার সি কপি, এবং এর নিচের যে কালারটা আছে এইখান থেকে কন্ট্রোল অল্টার সি করে নেব। কন্ট্রোল অল্টার সি, ঠিক আছে, কপি হয়ে গেছে। কালারটা দিয়েছি, জাস্ট পেস্ট করে দিয়েছি নেক্সট কালার গুলো। সো আমাদের এখানে চলে আসছে কালারটা, কিন্তু আরেকটু ভালো মতো খেয়াল করলে দেখবো যে এটা রিপিট হইতেছে। এই যে একটা রো এরকম রো রো করে দেখা যাইতেছে। এবং আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটাও কি হয়ে আছে, একটু বড় করে দেখা যাইতেছে। এটাকে আমরা একটু ছোট করব। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের বডির ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এগুলো সেট করে দিতেছি। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিয়ে দিব। অ্যাটাচমেন্ট কেন দিলাম? স্ক্রল করলে যেন এটা ঠিকঠাক থাকে এবং এর সাইজটা ঠিক থাকে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। আর এটা ছোট করার জন্য ব্যাকগ্রাউন্ডের সাইজও দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ডের সাইজ কতটুকু দেওয়া যায়? 300 পিক্সেল। আর কালারের জন্য সেটা হবে অটো। দুইটা সাইজ ইউজ করছি, একটা হচ্ছে আমাদের পেছনের টপোগ্রাফির জন্য, আর পরেরটা হচ্ছে কালারের জন্য। এখন ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে। এগুলোর উপর হোভার ইফেক্ট নাই। লিঙ্কটা এরকম ভাবে আছে, এর লিঙ্ক নিয়ে কাজ করতে হবে। তারপরে এখন লিংকের আমরা যদি ছোট স্ক্রিনে এটা ভেঙে দিতে চাই, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? মিডিয়া কোয়েরি ইউজ করতে হবে, তাই না?
তো একটা মিডিয়া কোয়েরি আমরা লিখি, কত স্ক্রিনের জন্য আমরা এটা ভাঙবো, ইন্সপেক্ট করি, রেসপন্সিভ ছোট করতে থাকলে দেখা যায়, তার মানে আমাদের স্মল স্ক্রিনে গেলে এরকম একটা সমস্যা হয়ে যেতেছে। তো আমাদের মিডিয়াম স্ক্রিন, স্মল স্ক্রিন এগুলা সাইজ তো আমরা জানি, তাই না? কত থেকে কত পর্যন্ত একটু বলেন তো। এটা দেখা যায় 400-র পরে, কারো কি মনে আছে স্ক্রিন সাইজ গুলোর কথা? আমাদের স্মল স্ক্রিন হচ্ছে 540 থেকে মনে হয়, না 570 থেকে মনে হয় শুরু হয়, 570 76 এরকম হবে। আর মিডিয়াম 720, লার্জ হচ্ছে 990 মনে হয়, এরকম এক্স্যাক্টলি আমার মনে নাই, তবে এরকম কাছাকাছি 570 700 900 এরকম। তো আমরা এটা 570 থেকেই দিয়ে দিব, যে 570 যদি হয়, 576 একটা ভাই, আচ্ছা 576, হ্যাঁ এটা ঠিক হচ্ছে আছে, small, 992। হ্যাঁ, তারপরে ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। 992 হচ্ছে লার্জ স্ক্রিন মনে হয়, ঠিক আছে। তো আমাদের যদি 576 হয়, তখন আমাদের যেন এটা ভেঙে যায়, ঠিক আছে, ফ্লোট গুলা থাকবে না, প্রত্যেকে একটা একটা রো করে নিয়ে ফুল উইথ নিয়ে তারপরে থাকবে। তো এটা আমরা করে দিতে চাইতেছি। এখানে 570 76 যদি আমরা দেই, এই স্ক্রিনে আসলে এটা যেন ভেঙে যায়। তো আমাদের মিডিয়া কোয়েরি লিখতে হবে। মিডিয়া কোয়েরি কিভাবে লিখি, মিডিয়া, তারপরে স্ক্রিন দিব আমাদের স্ক্রিনের জন্য, মিডিয়া স্ক্রিন, এবং কার জন্য আমরা লিখতেছি, ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম উইথ, WIDTH, ম্যাক্স উইথ হচ্ছে 576 পিক্সেল। এখন কি হবে, আমাদের যে দেখতেছি ফ্লোট নেভিগেশন বারটা আছে এবং লিংকের র্যাপার আছে, সেটাকে আমরা এখানে এই তো লিংকের র্যাপারটাকে আমরা ফ্লোট লেফট করে দিতেছিলাম। তো এটা এখন আমরা ফ্লোট নান করে দেব, যেন আর ফ্লোট করে একদম বামে চলে না আসে। আচ্ছা, লিংক র্যাপার, ওকে, এটি ফ্লোট নান করে দেই। আচ্ছা, এবার একটু চেক করে দেখি কি হয়েছে। দেখেন, হ্যাঁ, যখনই আমার ওই স্ক্রিনের চেয়ে ছোট হয়ে যাইতেছে, তখন সে 570 85 75 76 পর্যন্ত সে এইভাবে থাকতেছে। 77 থেকে শুরু হয়েছে, 76-এ গেলেই সে নিচে চলে আসছে, ঠিক আছে, ফ্লোট নান করে দেওয়া হয়েছে। এখন এই পাশে এক পাশে কোনায় থাকলে তো হবে না, তারা যেন মাঝে থাকে একদম, সেই মাঝে রাখতে হবে, অথবা পুরো জায়গা নিয়ে যেন থাকে। তাহলে কি করতে হবে, এখন যেহেতু শুধুমাত্র তার কালারটুকু নিয়ে আছে, আমরা যদি ডিসপ্লে ব্লক করে দেই তাহলে পুরো জায়গাটা নিয়ে নেবে। ডিসপ্লে ব্লক, আচ্ছা, ওকে, ডিসপ্লে ব্লক করে দিলে হচ্ছে না কেন? ও আচ্ছা, এর উইথ তো আমরা ঠিক করে উইথটা বলে দিই, 100% বললে একটু বেশি হয়। আচ্ছা, 80% বলে এটাকে সেন্টার করে দেবো, ঠিক আছে, 80% টেক্সট অ্যালাইন সেন্টার মার্জিন অটো, এখন যাতে সেন্টারে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, যদিও এই জায়গাটা নেয় নাই, ফুল উইথটা কেন নেয় নাই? 80 তো দিছেন শুধু, 80% তো হয়নি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, পার্সেন্ট, হ্যাঁ, এখন এটা চলে আসছে। এদের মধ্যে সবাইকে মনে হইতেছে একসাথে লেগে আছে, এই একটু দূরত্ব তৈরি করে দিতে হবে। দূরত্ব আমরা তৈরি করে দিতে পারি প্যাডিং অথবা মার্জিন দিয়ে, এদের নিচের দিকে একটা মার্জিন দিয়ে দেবো, তার মানে প্রত্যেকটা লিংক আইটেমের নিচে একটা মার্জিন থাকবে, প্যাডিং থাকবে। আচ্ছা, এরকম থাকতে পারে, ঠিক আছে, যে এরকম থাকলো 80% জায়গা নিয়ে তারা মাঝখানে থাকবে এবং তাদের লিংক আইটেম, অথবা চাইলে আমরা এটা না দিতে পারলাম। এদের উপর একটা হোভার ইফেক্ট আমরা চাইলে অ্যাড করে দিতে পারি, ওইগুলাতে যাব না। হোভার ইফেক্ট আমরা সবাই অ্যাড করতে পারি, আশা করি।
আচ্ছা, এখন আরেকটা কাজ হচ্ছে, আমরা কি প্যাডিং অ্যাড করছিলাম এটার? ফ্লোট র্যাপারের, আচ্ছা, ফ্লোট ফ্লোট ন্যাপবার, অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এই প্যাডিং তো দিয়েছি। এইটার তো লিঙ্ক র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার কোনো দরকারই নাই আমাদের। লিঙ্ক র্যাপার, আচ্ছা, এরা যেন নিচের দিকে একটু করে জায়গা ছেড়ে দিয়ে থাকে, এটা একটু অ্যাড করে দিই। প্যাডিং বটম হচ্ছে ঠিক আছে। এখন তারা এরকম নিচের দিকে প্রত্যেকে 10 পিক্সেল করে জায়গা নিয়ে দিছে, এবং আমাদের যে লাস্ট এলিমেন্ট এরও নিচে আছে, এরও দরকার আছে, কারণ পরের এলিমেন্ট যাতে এর সাথে না লেগে যায়, তো তখন আর একটু বেশিও বাড়ায় দেওয়া লাগতে পারে। আমরা চাইলে সুডো এলিমেন্ট ইউজ করে অফ করে দিতে পারি। আচ্ছা, এটাই আমার মনে হইতেছে যে এটাই কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ করার দরকার নাই। এখন বোঝা যাইতেছে না, আরো কয়েকটা আইটেম ইউজ করে, যেমন পরের সেকশনটা অ্যাড করলেই হয়তো বোঝা যাবে যে এটা মানে ঠিক আছে কিনা। ঠিক আছে, নরমালি তো মনে হইতেছে যে ঠিক আছে। আচ্ছা, আমি কি ইউজ করছি আরেকবার একটু রিভিউ করি, তাহলে দেখবেন আপনারা যে আসলে কোনো ঝামেলাযুক্ত কিছুই অ্যাড করি নাই। সিএসএস গুলো আমরা একটু ইয়া করে দিই। এটা হচ্ছে বডি স্টাইলিং করছি, তারপর হচ্ছে আমাদের ফ্লোট নেভিগেশন বার, ফ্লোট ন্যাপ বার, এখানে ফ্লোট ন্যাপ বারের কাজ এখানে শেষ হয়েছে, পরের সেকশনের কাজ করব। ফ্লোট নেভিগেশন বারের আমরা উইথ দিয়ে দিছি। আমাদের HTML এর মধ্যে আসলে তেমন কিছু নেই, আমরা একটা ফ্লোট নেভিগেশন বারের ক্লাস নিছি, আলাদা করে কোনো কন্টেইনার রো কিছু নিতে হয় নাই। তার মধ্যে লিংক র্যাপার নিছি, কারণ লিংকের একটা আলাদা করে প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা করে একটা র্যাপার হিসেবে নিছি, লিংক র্যাপার, এবং তার মধ্যে আমাদের লিংক যা দেওয়া সেটা দিয়ে নিছি। আর এটাই যদি আমরা স্টাইল করতে যাই, ফ্লোট নেভিগেশন বারের উইডথটা 100% করে দিছি। কেন? আমাদের এটা যদি 100% করে না দেই, দেখা গেল যে এটা যখন আমরা 20% জায়গা দিয়ে দিতেছি, একটা ভেঙে নিচে চলে আসতেছে, সে তার অন্য প্যারেন্টের অন্য বলতে হয়তো মেইন বডির জায়গায় সমান 20% নিতেছিল। তার জন্য আমাদের এর এর যে প্যারেন্ট আছে তাকে আমরা 100% দিয়ে দিলে যতটুকু জায়গা নেওয়া নিচ্ছে, এবং তার মধ্য থেকে 20% করে এরা ভাগাভাগি করে নিল। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এটা ফ্লোট লেফট করে দিছি, সবাই বামে বামে থাকবে, এবং প্যাডিং রাইট 10 পিক্সেল করে দিছি, যাতে একটু ফাঁকা তাদের মধ্যে থাকে। তারপরে উইথ 20% টেক্সট অ্যালাইন সেন্টার, প্যাডিং বটম 10 পিক্সেল দিছি, যখন ছোট স্ক্রিন হবে তখন যেন তাদের নিচে প্যাডিং থাকে। আচ্ছা, প্যাডিং রাইট এবং বটম এই দুটো আমরা একসাথে আসলে কম্বাইন করে লিখতে পারি, তাই না? আচ্ছা, একসাথে কম্বাইন করে কিভাবে লিখতে হয় একটু বলেন তো কেউ একজন। প্যাডিং লিখলে প্রথমে থাকে টপ, তারপরে রাইট, তারপরে হচ্ছে বটম, তারপরে হচ্ছে লেফট, তাই না? এইভাবে যদি আমরা কম্বিনেশন করে দিয়ে দিই, তাহলে আমি এটা হচ্ছে আমার রাইট এবং বটমে অ্যাড করছি, রাইটে বলে দিতে হবে এবং বটমে বলে দিতে হবে, আর বাকি দুইটা জিরো থাকবে, এইভাবে অ্যাড করে দেওয়া যায়। আমি আলাদা করেই রাখলাম। আর ফ্লোট নেভিগেশন বারে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি করছি আমরা, টেক্সট ডেকোরেশন নান করে দিছি, যাতে আমাদের এই টেক্সট গুলো এরকম দেখা যায়, ব্লু কালার না থাকে এবং তার নিচে আন্ডারলাইন না থাকে। কালারটা ব্ল্যাক করে দিছি আমাদের স্টাইলের সাথে ম্যাচ করার জন্য, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি এখান থেকে নিয়ে, প্যাডিং দিয়েছি 10 পিক্সেল, যাতে তার চারদিকে যে এই বক্সটা আছে এটা একটু বড় হয়। আচ্ছা, এটা হ্যাঁ বড় হয়েছে তো। আর ডিসপ্লে ব্লক করে দিয়েছি, কারণ তাছাড়া এটা আসলে কাজ করবে না।
টেক্সট ট্রান্সফর্ম আপার কেস সবগুলো বড় হাতের, সাইজও বাড়াই দিছি এবং ওয়েটটাও বাড়াই দিছি। আর মিডিয়া স্ক্রিন ইউজ করেছি ফ্লোট, একটা সময় গিয়ে যাতে ভেঙে যায়। আমরা যেহেতু বুটস্ট্র্যাপের কোনো কিছু ইউজ করি নাই, বুটস্ট্র্যাপ ইউজ করলে এখানে যদি রো কলাম ইউজ করতাম তখন বলে দিলেই সেটা ছোট হয়ে যেত। তো সেটা না করে আমরা একটা মিডিয়া কোয়েরি লিখে দিছি, জাস্ট এটাই আমাদের নেভিগেশন বারটা হয়ে গেছে আশা করা যায়। ভাই কোডটা একটু স্ক্রিন ওপেন করে রাখেন, এটা একটু আমরা করে নিই। আচ্ছা, মানে না দেখে আপনারা, আমি যেহেতু বুঝাই দিছি, ঠিক আছে, নিজেরা প্র্যাকটিস করেন। একটা টোটাল রো নিব, তারপরে সেই রো এর মধ্যে এটা হচ্ছে একটা কলাম, 8 হতে পারে অথবা 7 হতে পারে, এবং এটা হচ্ছে বাকি আর কলামের বাকি অংশ 5 হতে পারে অথবা 4, 7 5 12 মেলানোর জন্য। এবং সেকেন্ড যে পোর্শনটা আছে তার মধ্যে আমরা আবার দুইটা কলাম নিব, একটা রো এর মধ্যে, সরি একটা কলামের মধ্যে একটা রো নিয়ে আবার আরো দুইটা কলাম নিব। তো এটাকে আমরা রেসপন্সিভ করব কিভাবে, যখন একটা মিডিয়াম স্ক্রিন বা ছোট স্ক্রিনে চলে যাবে, মিডিয়াম স্ক্রিনে থাকলেও ঠিকঠাক থাকবে হয়তো, ছোট স্ক্রিনে যখন যাবে তখন এই ছবিটা ফুল হয়ে যাবে, এবং মানে ছবির যে কলামটা আছে যেটা 8 ছিল সেটা 12 হয়ে যাবে, আর পাশের যে 4 ছিল সেও ফুল হয়ে যাবে, 12 হয়ে যাবে। মানে এটা 12 হয়ে গেলে সে তো নিচে নেমে আসবে, 12ই হয়ে যাবে, এটা তো নরমালি। এবং যখন এটা 12 হয়ে যাবে তখন তারা দুজন পাশাপাশি থাকবে না নিচে নিচে থাকবে, ওইটা একটু দেখতে হবে। যখন ছোট স্ক্রিনে আসবে তখন পাশাপাশি রাখলে এটা অনেক লম্বা হয়ে যাবে, চিকন হয়ে যাবে, যদিও টেক্সট কম। আমরা নিচে নিচেই দিয়ে দিব, ঠিক আছে, এখানে যেভাবে নিচে নিচে আছে সেইভাবেই থাকবে সব সময়, আমার এই পাশের কলামের ফুল সাইজটা নিয়ে থাকবে। এটা হচ্ছে মানে আইডিয়া। এখন কাজ করতে কি চেঞ্জ করতে হয় এটা আমরা দেখে নিব। এই সেকশনটার মধ্যে আমার একটা ডিভ থাকবে, সেটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিব, এবং তার মধ্যে একটা টেক্সট দিয়ে দিব। প্রথমে এই কাজটা দিয়ে শুরু করি। তো এটাকে আমরা একটা র্যাপার হিসেবে নিয়ে নিতেছি। ধরলাম হচ্ছে দুইটা কার্ড দিয়ে কার্ডের র্যাপ দিয়ে দিলাম। এখন কার্ডের র্যাপের মধ্যে আমাদের রো হিসেবে নিব, এবং তার মধ্যে দুইটা কলাম নিব, প্লাস রো, তারপর হচ্ছে কলাম। একটা রো নিছি, তার মধ্যে একটা কলাম, তারপরে আরেকটা কলাম। তো আমাদের মেইন রো, তারপরে হচ্ছে কলাম, এই কলামটা হচ্ছে আমাদের লার্জ ইমেজের জন্য, ইমেজ কলাম। আর সেকেন্ডটা হচ্ছে আমাদের এটা হচ্ছে যে দুইটা প্রাইস লেখা আছে, ঠিক আছে, প্রাইস সেকশন কলাম। আমাদের যে লার্জ ইমেজটা আছে, লার্জ ইমেজের মধ্যে আমাদের এটার সাইজটা একটু বলে দিতে হবে। প্রথমে আচ্ছা, ইমেজের মধ্যে এই কলামের মধ্যে যেহেতু এটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিব, সো ডিরেক্টলি এখানে ইমেজ অ্যাড করার কোনো দরকার নাই। আমরা এর মধ্যে টেক্সট দিয়ে দিব, যেটা লেখা লিখে দিব, এবং ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ইমেজ তো আমরা সিএসএস অ্যাড করব। আচ্ছা ফার্স্টে লেখাটা লিখে নিই। এটা হচ্ছে টেরিস টাকো জয়েন্ট এবং লেখা প্রিটি গুড ট্যাকোস, এই দুইটা টেক্সট দিয়ে দিব। টেক্সটের জন্য আমরা একটা র্যাপার ইউজ করি, ট্যাকো 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 র্যাপার দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা হেডিং 3 দিয়ে নিতেছি। আচ্ছা, এটার নাম হচ্ছে প্রিটি গুড টেরিস টাকো। টেরিস টাকো জয়েন্ট। স্ক্রিন রেকর্ড হচ্ছে, ওকে। এন্ড সেকেন্ড যে সেকশনটা হচ্ছে, এটা একটু ছোট একটা টেক্সট থাকবে, সেই টেক্সটের নাম হচ্ছে প্রিটি গুড ট্যাকোস। এটা H3 নিছি, আরেকটা আমরা H6 নেই।
আমাদের পেজটায় যদি যাই দেখেন এটা টেক্সটটা আছে এবং আমরা যদি একটু মানে এটা নিয়ে আসলে প্রথমে আনার কি কারণ ছিল চেক করে দেখা যে আমাদের এই উপর নেভিগেশন বারটা এবং পরবর্তী সেকশনে যে টেক্সট গুলো থাকবে সেগুলো একটা লাইন অনুসারে আসলে মেইনটেইন করতেছি কিনা। এখন দেখা যাচ্ছে বাম পাশে ঠিক আছে, ডান পাশে ঠিক আছে কিনা অন্য একটা সেকশন অ্যাড করলে দেখা যাবে। এটা টেক্সট আসছে এবং এটার এখন ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিব। স্টাইলে যদি যাই হিরো সেকশনে কলাম রো কলাম ট্যাগ ও রেপার এর আচ্ছা স্টাইলটা পরে করি আমরা আগে আরো যে সেকশনগুলো লাগবে যেমন পরের যে রো কলামটা লাগবে সেগুলো অ্যাড করি তারপর একবারে স্টাইলে চলে যাব। এটা হচ্ছে কলাম। তো এখন আমার সেকেন্ড যে কলামটা আছে প্রাইস সেকশনের কলাম সেই কলামের মধ্যে আমরা আরো একটা রো নিয়ে আরো দুইটা কলাম নিব। সো ডিপ ক্লাস হচ্ছে রো, তারপর হচ্ছে ডট কলাম হচ্ছে দুইটা। প্রথমটা হচ্ছে আমাদের দুইটার মধ্যে কি কি লেখা আছে একটু দেখে নেই। একটা হচ্ছে 1.99 আর একটা হচ্ছে 3.99। 1.99 আচ্ছা ডাইরেক্টলি টেক্সট না লিখে টেক্সটের একটা আমরা ক্লাসও নিয়ে নেব। এটা হচ্ছে h1 হিসেবে নেই। h1 ক্লাসের টেক্সটটা অনেক বড় ক্লাস ডিসপ্লে। ভাই পরের কলামটাতে রো নিব না ভাই আমরা? বুঝেন নাই কি করেছি? আমাদের তো দুইটা কলাম নিছি এই যে হ্যাঁ একটা মানে রো আমি যেটা নিয়েছি বলতেছি টোটাল, যে প্রাইস একটা রো নিয়েছি টোটাল, এটা হচ্ছে আমাদের মেইন রো ঠিক আছে। তার মধ্যে হ্যাঁ তার মধ্যে আমরা বাম পাশের জন্য একটা কলাম এবং ডান পাশের এই দুইটা আইটেমকে একটা কলামে রাখছি ঠিক আছে। জি ভাই বুঝছি ওটা। তারপরে আমার বাম পাশে যেহেতু আলাদা আলাদা দুইটা আইটেম সো এইখানে আমরা করছি কি একটা রো নিয়ে দুইটা আইটেমকে পাশা মানে নিচে নিচে রাখছি। মানে এখন যদি আমি ডিরেক্টলি দেখি তাহলে দুইজনে আসলে পাশাপাশি দেখা যাবে, কিন্তু আমরা যদি কলাম দুটোকে ইয়া করে দেই ধরেন কলামের মধ্যে এটা যদি 12 করে দেই তাহলে হয়ে যাবে কি সে ফুল সাইজ নেবে পরের জন নিচেই কিন্তু চলে আসবে তাই না। এর মধ্যে ও আপনি ও বলতেছেন আচ্ছা আচ্ছা। হ্যাঁ দুইটা রো নিতে বুঝতে নিতে পারছি। চাইছেন নিতে পারেন কিন্তু কলাম নিয়েও আমরা করে ফেলতে পারি। আমি এই জন্য রো এর মধ্যে আসলে একটা রো নিয়ে এটা দুইটা কলাম দিয়ে দিচ্ছি। জি ভাই বুঝতে পারছি ভাই। আমি একটা h1 নিছি, h1 এর ডিসপ্লে দিয়ে দিলাম ডিসপ্লে 1 3.99 এবং নেক্সটে যেটা আছে এটাও h1 ডিসপ্লে 1.99। আচ্ছা 1.99 আমাদের পেজে গেলে হ্যাঁ দেখেন এরা পাশাপাশি চলে আসছে কিন্তু আমরা তো পাশাপাশি চাই না, এরা মানে নিচে নিচে থাকবে এই জন্য আমরা এটাকে কলাম 12 দিয়ে দিব। এরা নিচে নিচে চলে আসছে, এও এতটুকু মানে অর্ধেক জায়গা নিয়ে আছে, যদি অর্ধেক না এতটুকু নিয়ে আছে, এরাও এইভাবে আছে। তো এটা ফন্ট সাইজটা মনে হ্যালো হয় খান ভাই। জি বলেন বলেন। ভাই আমি তো আজকে একটু হালকা ব্যস্ত না, সময়টা ঠিক মতো দিতে পারতেছি না। প্রেজেন্টের সময় বলছিলাম দিচ্ছেন কিনা। আসাদুজ্জামান ভাই আপনার প্রেজেন্ট তো মনে হয় দেওয়া হয়েছে, আপনি মানে বাইরে অ্যাবসেন্ট দিছিলেন তো প্রথমে দেখলাম। না প্রেজেন্ট দিয়েছে, আপনি মনে হয় লেটে জয়েন পরে তাহলে না জয়েন ঠিক সময় করছিলাম, মানে আমার একটু সাউন্ডের প্রবলেম হ্যাঁ করতেছিল। হ্যাঁ সাউন্ডের প্রবলেম পরে ছিল। আমি এসএমএস দিছিলাম অবশ্য। ঠিক আছে আচ্ছা। টেক্সটটা মনে হয় একটু বড় হয়ে আছে এটার থেকে একটু বড়ই লাগতেছে, আমরা একটু ছোট করে দিই, ডিসপ্লে 1 না দিয়ে ডিসপ্লে 2 যদি দিয়ে দিই তাহলে একটু একটু ছোট হয়েছে। দেখ এটাতে চলবে আর পরে না হয় আরো একটু ফিক্স করা যাবে। আচ্ছা এবার হচ্ছে এইটার সাইজটা আমরা ফিক্স করে দেব। দেখা যাইতেছে ব্যাকগ্রাউন্ড কালার কালার তো ইউজ করবো না, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব।
আমাদের মোটামুটি যা রাখা দরকার দুই পাশে সেটা রাখা হয়ে গেছে। আমরা এবার এটা স্টাইলিং এ চলে যাব সিএসএস এ। তো, পাশে নিয়ে যাই না নিচে রাখি এবং এটাকে ছোট করে দেব। ওইখানে যে ডিসপ্লে আচ্ছা এই ডিসপ্লে 1 2 দিয়েছি। আচ্ছা দেখেন ডিসপ্লে আমি যদি 3 দেই তখন আমার এটা সাইজটা একটু ছোট হয়নি। ডিসপ্লে হওয়ার কথা তো ডিসপ্লে 5 দিলে এই যে দেখেন ছোট হইতেছে। এটা তো বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফির মধ্যে গেলে আমাদের দেখছিলাম মনে হয়। দেখেন টিওয়াইপিও টাইপোগ্রাফি দেখেন এটা হচ্ছে নরমালি আমাদের হেডিং গুলা যেগুলো আছে এটা হচ্ছে H1 H2 H3। তো এটার চেয়ে বড় সাইজের আছে ডিসপ্লে 1 2 3 4 5 6 ঠিক আছে। এই যে দেখেন এইখান থেকে আসলে একটা ইউজ করছি এই ক্লাসটা ডিসপ্লে 1 2 এইগুলা ইউজ করতেছি। চেঞ্জ করে ডিসপ্লে 2 দিয়ে রাখলাম ঠিক আছে। স্টাইলে গেছি আমাদের এখানে হিরো এরিয়ার মধ্যে যেটা আছে লার্জ ইমেজ কলামের আমরা নাম দিয়েছি টাকো র্যাপার। এটার ক্লাস দিয়েছি টাকো র্যাপার ডট টিএসসি ও আচ্ছা এবার এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিই ফার্স্টে। ব্যাকগ্রাউন্ড ইউআরএল যদি দেই তাহলে ইমেজের মধ্যে এই যে কোস্টাকো এটাই নাকি ইমেজটা কোন ইমেজটা একটু খেয়াল করে দেখে নিন। এখান থেকে দেখা যাবে ইমেজের মধ্যে কোস্টাকো হচ্ছে আচ্ছা এইটা না এটা হচ্ছে আমাদের টাকো জেপেগ যেটা আছে সেটা দিয়ে দিতে হবে। এটাই তো দিয়েছি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা একদম ব্ল্যাক হয়ে গেছে কেন? আচ্ছা একটু ছবিটা একটু দেখি। আচ্ছা এই কোণা হয়তো দেখাইতেছে অথবা নিচের কোনো একটা কোণা দেখাইতেছে এদিকে তো আসলে ব্ল্যাকই আছে এটা এই জন্য হয়তো ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা এটা হ্যালো ভাইয়া, জি ভাইয়া বলেন। রেকর্ড করতেছেন? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা এটা একদম ডার্ক দেখাইতেছে ডার্কটা হয়তো যে ছবিটার কোনো একটা কর্নার দেখাইতেছে এই জন্য ডার্ক দেখাইতেছে। তো এটা আমরা ঠিক করে ফেলবো। আচ্ছা এটা ট্যাকো র্যাপারে একটা হাইট দেই আমরা। আচ্ছা মিনিমাম হাইট দেই এর চেয়ে বড় হইলে হইতে পারে। কতটুকু হাইট এটা আমরা হয়তো যদি তার যে ডিজাইনটা থাকবে এখান থেকে যদি মাপামাপি করে নেই সেখান থেকে এক্স্যাক্টলি কতটুকু হাইট তারা চায় সেটা আমরা ঠিক করে দিতে পারি। এখন আমরা একটা ইয়া ধরে নিতেছি অ্যাসাম্পশন করে নিতেছি ধরলাম যে এটা হচ্ছে 300 400 পিক্সেল 300 380 পিক্সেল। ওকে হ্যাঁ অ্যাকচুয়ালি ডার্ক আসলে এই জন্য কারণ এই লোকটার মাথাটা দেখাইতেছে শুধুমাত্র এখানে। তো এই আমরা তাহলে ইমেজটাকে এখন আমাদের যে ভাবে আছে এটাকে একটু ঠিক করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা চেঞ্জ করে দেব। কভার দিয়ে দিলে কি হয় কভার দিয়ে দিলে একটু ছোট হয়ে গেছে মনে হইতেছে। আমরা মিনিমাম হাইট ব্যাকগ্রাউন্ড ইউআরএল ফার্স্টে আমরা এটার সাইজটা একটু বাড়াই দিই। কলাম হচ্ছে এটা কলাম 8 সাইজ নেবে একটু বড় হয়েছে এটা তাহলে কলাম 4 থাকবে। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড পজিশনটা একটু চেঞ্জ করে দেবো যাতে আমাদের
এই যে মেইন যে ছবি টাকো, এই লোকের মুখ না দেখায় ছোট হলেও যেন এই টাকোস যে মানে খাবারটা আছে এটা যেন মাঝখানে দেখায়। ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন আমাদের খাবারটা আছে ডান দিকে নিচের দিকে, তাই না? বটম যদি দেই তাহলে নিচের দিকে আসছে, আর একটু ডানে নিতে হবে, বটম রাইট। ঠিক আছে, হ্যাঁ এই যে মেইন খাবারটাকে এখন শুধু ফোকাস করছে। তো ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে কি করলাম বুঝতে পারছেন তো? আমি যদি ব্যাকগ্রাউন্ড পজিশনটা অফ রাখি তখন আমার সে শুরুর দিক থেকে একটা জায়গা নিজের মতো করে দেখাই দিতেছে, কিন্তু আমাদের এই ছবির মেইন ফোকাসটা কি? এই ছবির মেইন ফোকাসটা হচ্ছে এই খাবারটাকে যেন আমি দেখাই। সো ফোকাসটা আমরা কোথায় রাখবো ছবির সেটা ফিক্স করে দিতে পারি আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে। বড় স্ক্রিনে তুমি বড় করেই দেখাও, পুরোটাই হয়তো দেখাইতেছে, কিন্তু ছোট যখন স্ক্রিন হবে তখন যাতে এক কোণা এইটুক না দেখায় ফোকাস যে যে জায়গাটা আছে সেটাকে দেখায়, সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিছি বটম রাইট। বড় করলে ওইভাবেই রাখতেছে, ছোট করলে যাকে আমি বলে দিছি তাকেই দেখাইতেছে, এই খাবারটাকে দেখাইতেছে। এখন আমাদের এই টেক্সট নিয়ে একটু কাজ করতে হবে, টেক্সটটাকে নিচে নিতে হবে এবং এটার কালার দিতে হবে, যেহেতু কালোর মধ্যে কালো বোঝা যাইতেছে না এখানে। আচ্ছা, আর কি করা যেতে পারে? কালার অ্যাড করি। কালার আমরা হোয়াইট দিব না ইয়েলো কালার এখানে অ্যাড করা আছে, ব্ল্যাক কালার আছে তার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে ইয়েলো। আচ্ছা আমরা ইয়েলো দিই, কালার ইয়েলো দিয়ে রাখি, পরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ইয়ে করবো। আচ্ছা, এটা এইভাবে কালো হয়ে গেছে। এবার এটাকে আমাদের নিচে নিয়ে আসতে হবে। এটা আমরা কিভাবে করব বলেন তো? আমরা উপর নিচের মাঝখানে নিয়ে আসতে চাই, কিভাবে করব? Padding, হ্যাঁ, প্যাডিং দিয়ে করব। padding top দিলে হবে না? প্যাডিং দিয়ে, হ্যাঁ প্যাডিং টপ দিয়ে করা যায়, কিন্তু আচ্ছা দেখি প্যাডিং, প্যাডিং হচ্ছে টপ আপনি অ্যাড করতে চাইলেন, কত দিবেন প্যাডিং টপ মাঝখানে আনার জন্য? ধরলাম মাঝখানে আনার জন্য এটা হচ্ছে আচ্ছা 50 পিক্সেল দিলাম, সে একটু আসছে, এইভাবে আমার হিসাব করে করে বাড়ায় দিতে হবে। পার্সেন্টেজ ইউজ করা যাবে না? বলেন কি? Percent দিলে মানে আচ্ছা পার্সেন্টেজ আমরা দেই, তাহলে 50% যদি দেই, এটা কি আসলে মাঝখানে আসছে? 50% প্যাডিং দিলে আসলে উপরে একটা প্যাডিং হয়ে যাইতেছে। এখন দেখেন আমি বড় স্ক্রিন করলে তখন আমার কি হয়ে যাইতেছে, প্যাডিং টপে যখন আমি 50% দিছি তখন আমার কি হয়ে গেল? তো অ্যাকচুয়ালি প্যাডিং দিয়ে সবসময় এইখানে যে এরকম ভাবে করা যাবে তা কিন্তু না, প্যাডিং দিয়ে প্রবলেম হইতে পারে। সো আমরা প্যাডিং ইউজ করব না, প্যাডিং ইউজ না করে আমরা এরকম মার্জিন দিয়ে কিন্তু আমরা একটা কিছুকে হরাইজন্টালি সেন্টার করতে পারি। ভার্টিক্যালি সেন্টার করার জন্য কি ইউজ করতে পারি? আমরা টপ বটম সবকিছু 0 করে দিয়ে মানে পজিশন দিয়ে এভাবে করতে পারি। তাছাড়া আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে ফ্লেক্স দিয়ে। যেমন আমি দেখেন এটা একটু ফ্লেক্স দিয়ে করার চেষ্টা করি। এর মধ্যে যে আইটেম গুলো থাকবে সেগুলো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, ওই এফএল এক্স ডিসপ্লে ফ্লেক্স। এখন দেখেন টেক্সট গুলো পাশাপাশি চলে আসছে, কারণ ফ্লেক্সের হচ্ছে নরমালি এরা কি থাকে, এর ফ্লেক্সের ডিরেকশন থাকে রো, তার মানে পাশাপাশি চলে আসছে সবগুলো। আমি ফ্লেক্সের ডিরেকশনটা চেঞ্জ করে দেব, ফ্লেক্সের ডিরেকশন কলাম করে দেব যাতে একটার নিচে আরেকটা থাকে, সিও কলাম। ওকে, টেক্সট একটার নিচে আরেকটা আসছে। এবার আমরা সেন্টার করে দিতে চাই, তাহলে আমাদের যদি নিজের মধ্যকার জিনিস এটা মেইন অ্যাক্সিসের যদি আমরা চেঞ্জ করতে চাই তখন আমাদের জাস্টিফাই ইউজ করতে হয়, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। দেখেন একদম এটা সেন্টারে চলে আসছে, বড় করলেও সে ওই সেন্টারেই থাকতেছে।
আছে? ছবিটার সাথে যদি মিলাই, সে সেন্টারে আছে কিন্তু আমাদের বাম দিক থেকে একটু সরে আছে। সো বাম দিকে আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি। এবার প্যাডিংটাও লাগতেছে। ওকে, আমরা একটা চারদিকে একটা প্যাডিং দিই, তাও চলে। যেমন এটা হচ্ছে টেক্সট নিয়ে কাজ করতেছিলাম এখানে। প্যাডিং যদি দেই, প্যাডিং কতটুকু দিব? চারদিকে ধরলাম 30, 40, 50 পিক্সেল। ঠিক আছে, 50 পিক্সেল উপর নিচে চারদিক থেকে একটা প্যাডিং এখানে আছে। তো আমি ডিরেক্টলি ইয়েলো কালার দিয়ে দিয়েছিলাম, দেখলাম যে আসলে এটা খারাপ চয়েস হয়ে গেছে, ব্ল্যাকই রাখতে হবে। এবং এর ব্যাকগ্রাউন্ডটাও, এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও দিতে হবে। কালারের আমরা কালার নিয়ে নিছি টাকো র্যাপার। টাকো র্যাপারের মধ্যে এটা হচ্ছে টাকো র্যাপারের মধ্যে এইচ যে আছে, এটা তাহলে আরেকটা টেক্সট দেই। না, ফুল তো দেওয়া যাবে না, টাকো র্যাপারের H3। টাকো বানান কি? TSCO, টাকো র্যাপার এর H3 থাকে, তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো। ওকে, টাকো র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। ওই লোক তো এরকম ভাবেই দিছে, মানে অ্যাকচুয়ালি ইয়েলো না, এটা একটা ইয়েলো ইশ কালার। আচ্ছা, আমরা এই কালারটা, সো এই কালারটা তো আমরা কপি করে নিয়েছিলাম, এইটাই ইউজ করব। এবং H3 এর পাশাপাশি টাকো র্যাপারের H6 ও সেম ভাবে থাকবে। এদের দুইজনের ব্যাকগ্রাউন্ড কালার এরকম হয়ে আছে। ওকে, যাই হোক, এটার কাজ হয়ে গেছে টেক্সটের উপরে। আচ্ছা, বড় করে দেখি কেমন দেখা যায় আমাদেরটা। হ্যাঁ, এটা একটা প্রবলেম আছে আমাদের। H1, H3 এগুলো তো আসলে কি এলিমেন্ট? ব্লক এলিমেন্ট। তো এটা যখন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, পুরাটা কালার নিয়ে নিয়েছি, কিন্তু শুধুমাত্র এইটুকু থাকতে হবে। এটা আমরা চেঞ্জ করে দেব কিভাবে? তারপরে পর H1, H3, এটা হচ্ছে ডিসপ্লে না, ডিসপ্লে ইনলাইন দিলে তো কাজ করতেছে না। হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলে কাজ করে, দেখুন তো। আচ্ছা, ইনলাইন ব্লক করে দিলে না, তারপরে ইনলাইন ব্লক হিসেবেও কাজ করতেছে না। H3 এবং H6 কি? আচ্ছা, এটা যদি শুধুমাত্র H3 দেই, ক্লাস অনুযায়ী ধরতে সমস্যা হচ্ছে কিনা এটা দেখতেছি। হচ্ছে না। আচ্ছা, এটা এটা একটু আমরা ইন্সপেক্ট করে এখান থেকে দেখতেছি। ভাইয়া ইনলাইন ফ্লেক্স করলে হবে না? আচ্ছা, আমরা ফ্লেক্স করে দেবো এটা আবার ভিতরে। ফ্লেক্স করার কি দরকার আছে কিনা দাঁড়ান, এটাকে দেখি যে কেন সে এরকম হয়ে আছে। H3 সে ফুল জায়গা নিছে, তাই না? আচ্ছা, এটা আমরা তাহলে ডিসপ্লে ফ্লেক্স করে দেব। ফ্লেক্স করে দিলেও আসলে সে ওইভাবেই জায়গাটা ফুলই নিয়ে রাখতেছে। আচ্ছা, ডিসপ্লে, আচ্ছা, এটা ওইভাবে কাজ করতেছে না। সো এটা আমাদের অন্য আরেকটা ভাবে একটু ঠিক করতে হবে। আমরা টেক্সটের শুধুমাত্র টেক্সটের যেন ব্যাকগ্রাউন্ড কালার থাকে। H3 এর H3 এর মধ্যে
একটা স্প্যান নিলাম, স্প্যান হচ্ছে ক্লাস, সরি CLAWS ক্লাস হচ্ছে বিজি কালার, টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার। স্প্যানটা শেষ করি নাই, কি করলাম, H3 টা বাইরে হবে। এবার আমি আসলে এই স্প্যানের কালারটা দিয়ে দেবো, ঠিক আছে, টেক্সট ব্যাকগ্রাউন্ড যে কালার, এটা শুধুমাত্র দিয়ে যদি দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার অফ করে দিলাম। স্প্যানটাকে যদি দিয়ে দেই, স্প্যানের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, ঠিক আছে, এখন শুধুমাত্র আমাকে ওইটুকু কালার দিয়ে দেখাচ্ছে। তার মানে আমরা ডিরেক্টলি H3 না দিয়ে H3 এর মধ্যে যে টেক্সট আছে সেই টেক্সটটাকে একটা স্প্যান নিয়ে তার মধ্যে কালার দিয়ে দিলাম। স্প্যানের তো নিজস্ব কোনো স্টাইল নাই, সো এর যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী হয়ে গেল। সেম ভাবে আমরা দুই জায়গাতেই দিয়ে দিব। এখানে H6 এর মধ্যেও একটা স্প্যানটাকে বড় করে H6 টাকে বাইরে নিয়ে টেক্সটটাকে উপরে উঠাই দেওয়া। আচ্ছা, এখানে কিছু একটা, হ্যাঁ এইটা তো অফ করে নেই, সরি, তার জন্য ছিল। আচ্ছা, এই কালারটার তো আর এখন দরকারই নেই। তাহলে আমরা টেক্সট বিজি ডট টেক্সট বিজি কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ইয়েলো। এই তো আমরা যেভাবে আমাদের ডিজাইনে আছে আমরা সেইভাবে কালারটা দিয়েছি। যদি ইয়েলো না, আমাদের কালারটা চেঞ্জ করে দিতে হবে। কপি করা আছে কালারটা, এই কালার, ওকে, এইটার সাথে মিল রেখে এই কালারটা আমরা দিয়ে দিছি। সো আমাদের এই সেকশনটা শেষ। এবার হচ্ছে নেক্সটে আমাদের রাইটের সেকশন যেটা আছে সেটা নিয়ে আমরা একটু কাজ করি। এই দুইটা জিনিসকে রাইট সেকশনে দেখা গেল এখানে একটা কলাম 12 আছে, দুইটা কলাম 12 আছে। সেই দুইটা কলাম 12 কে আমরা একটা সাইজ দিয়ে দিব এবং আচ্ছা, এটাকে ডাইরেক্টলি আমি ভিতরে লিখে দিছি না, যেটা একটা ভুল করছি। এখানে আমার কলামের ভিতরে ডিরেক্টলি এইভাবে নেওয়া উচিত না। আমরা এখানে রাইট সাইডে একটা কার্ড হিসেবে নিব, নাম দিলাম রাইট কার্ড, আমাদের H1 টাকে তার মধ্যে দিয়ে দিলাম। আর কোনো চেঞ্জই হয় না, কারণ আমরা রাইট কার্ডের আসলে ডিজাইন দিব। রাইট কার্ড, ঠিক আছে, আমাদের রাইট কার্ড দেওয়া হয়ে গেছে। এবার রাইট কার্ডের আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আগে দিই। রাইট কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার সেম কালার, ওকে, এইরকমই তো আছে, তাই না? রাইট সাইডে ব্যাকগ্রাউন্ড কালার এরকম আছে, টেক্সটটা আমাদের এখন টেক্সটটা দেখা যাচ্ছে সাইডে আছে, এটা সেন্টারে থাকবে এবং এদের সাইজটাও বড় হবে। রাইট কার্ডের টেক্সট লাইন করে দেব সেন্টার, টেক্সট লাইন সেন্টার করে দিছি এবং এর সাইজটা যদি বড় করে দিতে চাই তাহলে রাইট কার্ডের আমরা কি দিয়ে দিব, হাইট দিয়ে দিব।
হাইটটা কতটুকু হবে। এখন আমরা মনে করে দেখেন তো, আমরা পাশের এটার হাইট কতটুকু দিছি, 380 দিছি। তো 380 অর্ধেক যদি দিতে চাই 190 পিক্সেল দিলে আসলে একটু ঝামেলা হবে এবং একটু প্রবলেম আসলে আছে। যেমন এটা তো 300 উপরে নিচে সমান আছে, 19 দুগুণে 380, সেটা ঠিক আছে, কিন্তু দেখা গেল আমাদের এই পাশে যদিও সমান আছে মনে হইতেছে, কিন্তু ডান পাশে আসলে সমান নাই। কারণ কি, একটু চিন্তা করে দেখেন, মানে প্রত্যেকে আমাদের সাইডে একটা করে মার্জিন অথবা মার্জিন দিছিলাম না, প্যাডিং দিছিলাম নেভিগেশন বারের প্রত্যেকে ডান দিকে প্যাডিং দিছিলাম। এই লাস্টেরটাও এখানে প্যাডিং আছে বলে সে আসলে একটু চেপে আছে, ঠিক আছে। তো আমরা এই লাস্ট এলিমেন্টটার প্যাডিংটা উঠাই দিব, মানে আমি মনে হচ্ছে এইটাই রিজন, ছোট হয়ে আছে। এই যে দেখা যাইতেছে এটা একটা প্যাডিং আছে বলে সে আসলে ছোট হয়ে আছে। তো আমরা লাস্ট এলিমেন্টটার একটা প্যাডিং উঠাই দিব। তো কোনো একটা কিছু লাস্ট এলিমেন্টকে আমরা কিভাবে ধরি, ফ্লোট ন্যাপবার এ লিংক র্যাপারের, আচ্ছা প্যাডিং রাইট 10 পিক্সেল। আচ্ছা লিংক র্যাপার কে দিব না নেভিগেশন বারের এ কে দিব, প্যাডিং 10 পিক্সেল। আচ্ছা লিংক র্যাপার কে দিতে হবে। লাস্ট চাইল্ড দিয়ে দেওয়া যাবে, হ্যাঁ লাস্ট লাস্ট চাইল্ড চাইল্ডটাকেই ধরবো আসলে। লিংক র্যাপার লাস্ট চাইল্ড সুডো ক্লাসটা, এটা হচ্ছে প্যাডিং আমাদের রাইট ছিল, প্যাডিং রাইট 0 করে দিব, প্যাডিং রাইট 0। দেখেন ঠিক হয়ে গেছে। এখন এইটা এবং এটা সমান হয়ে গেছে, এই পাশে এই পাশটা। আমরা লাস্ট চাইল্ডকে কিভাবে ধরি, প্যাডিং সরি মানে সুডো ক্লাস আছে, সেই ক্লাস দিয়ে আমরা এটাকে ধরছি। এটা ঠিক হয়ে গেছে এবং এটাও এখন 19 দুগুণে 190 দুগুণে 380 একসাথে হয়ে আছে, আমাদের মাঝখানে এদের একটা দূরত্ব তৈরি করে দেওয়া দরকার। তো রাইট কার্ডের আমরা কি দিতে পারি, এখানেই দিয়ে দিই রাইট কার্ডের। আচ্ছা এটা হচ্ছে প্যাডিং, যদি বটম দেই, প্যাডিং বটম 3 দিলাম, রাইট কার্ড কোথায়, ওকে। এ আসলে তিন মানে এখন দেখা যাচ্ছে যে এ বড় হয়ে গেছে, তার মানে আমাদের এটার সাইজ যদি 190 করে দেই সে ঠিক থাকতেছে না, 180 যদি করে দেই কাছাকাছি ঠিক আছে, 182 83 দিলে মোটামুটি ঠিক আছে, প্যাডিং এর সাথে মিলায়ে আমরা এটা সেট করে দিলাম। আচ্ছা টেক্সটের এর নিচে আরেকটা টেক্সট আছে, ওটা বসায় দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। একটু ইয়া করে দেখি, ইন্সপেক্ট করে দেখি আমাদের ছোট স্ক্রিনে এটা এখন কেমন দেখায়। ছোট করলেও, একটু ছোট করলেও এই পাশের গুলা ঠিক আছে, আরো ছোট করলেও তারা তো, হ্যাঁ আরো ছোট করলেও এখানে এরকম ঝামেলা করতেছে, যাদের এটা আসলে হওয়ার কথা। আরেকটা জিনিস দেখেন, আমরা যখন আহ, মানে একদম ছোট স্ক্রিনে যেতেছি তখন এটার রাইট সাইডে প্যাডিং নাই এবং অন্যগুলার কিন্তু প্যাডিং থেকেই গেছে, এই জন্য এটাকে বড় দেখাইতেছে। তার মানে এটাও কিন্তু আমাদের ঠিক করে দিতে হবে। কোথায়, এটা হচ্ছে আমাদের যেখানে মিডিয়া কোয়েরি লিখেছি সেখানে আমাদের এটা ঠিক করে দিতে হবে। মিডিয়া কোয়েরি লিংক র্যাপারের প্যাডিংটা আছে, প্যাডিং রাইট 0। এখন দেখেন এটা ঠিক হয়ে গেছে। যাই হোক, আমাদের এই ছবিটাকে যেন সবসময় এরকম না থাকে, ছোট স্ক্রিনে যেন ফুল 12 হয়ে যায় সেটা বলে দিতে হবে। আচ্ছা টাকো র্যাপার কলাম 8 আছে, সে হচ্ছে ছোট স্ক্রিনে কলাম 12 হবে, আর মিডিয়াম স্ক্রিনেও কি 12 থাকবে না, হ্যাঁ মিডিয়াম স্ক্রিনেও 12, মিডিয়াম স্ক্রিন থেকে 12 হয়ে যাবে, সরি 8 হয়ে যাবে। হ্যাঁ টেক্সটটা এটা ফুল হয়ে আছে, আরেকবার একটু দেখি।
মিডিয়াম থেকে লার্জ স্ক্রিনের দিকে যতটুকু গেছে সে 8 জায়গা নিয়ে আছে, এবং ছোট স্ক্রিন হয়ে গেলে আমাদের মেনু বারটা তো এরকম ভাবে আছে থাকুক, সে 8 নিয়ে আছে, এই দুটো একসাথে লেগে আছে, তার মানে এর নিচে একটা জায়গা দিয়ে দিতে হবে। স্ক্রল বার আসে নাই, দুই পাশে সমান জায়গায় নিয়ে আছে। আচ্ছা, এটা মোটামুটি ঠিক আছে বলা যায়। এর নিচে যদি আমরা একটু ইয়া করে দিই, ঠিক আছে, এটার নিচে একটু প্যাডিং দিয়ে দিতে হবে, সব সময় থাকবে আমাদের লার্জ স্ক্রিনের কলামের প্যাডিং বটম। অন্যটা দিয়েছিলাম 3, তাই না? প্যাডিং বটম 3 দিয়েছিলাম, এটাও প্যাডিং বটম 3 হবে, সেভ। এবার একটু চেক করে দেখি আমাদের এই দুইটার মধ্যে একটু দূরত্ব বেশি এবং এই দুইটার মধ্যে দূরত্ব একটু কম দেখা যেতেছে। সো এইখানে আমরা একটু প্যাডিংটা বাড়াই দেব, 3 করে দেব। তো এটা কোথায় করে দেব? আমরা কোথাও কি প্যাডিং বটম 10 পিক্সেল দিয়ে দিছিলাম লিংক র্যাপারের ক্ষেত্রে, এটা আমরা এখানে অফ করে দিলাম। আমাদের লিংক র্যাপার কোথায়? আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকবার লিখে দিতে হবে প্যাডিং বটম কত। আচ্ছা, এটাই রেখে দিই তাহলে। আমরা এখান থেকে দেখে নেব প্যাডিং বটমের আসলে কতটুকু সাইজ আমাদের বুটস্ট্র্যাপ নিয়ে নিছে, সেই সাইজটাই আমরা ওইখানে বসাই দেব। প্যাডিং বটম হচ্ছে 1 REM, প্যাডিং বটম 3 মানে হচ্ছে 1 REM। আমাদের এখানে 10 পিক্সেল দিছি, বাদ 1 REM বসাই দিলাম। এবার দেখেন প্রত্যেকের মনে হচ্ছে একটা সমান সাইজ, এরা সমান সাইজ। বড় করলেও এদের মধ্যে এখন যতটুকু দূরত্ব এইখানে ততটুকু দূরত্ব, ঠিক আছে। আমরা যদি ইন্সপেক্ট যাই, ছোট করলাম, এখন এদের এদের মধ্যে যেমন দূরত্ব সেম ওয়েতে এইখানেও সেম দূরত্ব। তো আমরা তো এরকমই চাইতেছিলাম। এর নিচে আরেকটা টেক্সট আছে, সেটাকে বসায় দেওয়া যাবে, দিতে পারবেন আপনারা। আর এগুলার যে আরো কিছু ইফেক্ট, যেমন একটু হোভার করলে টেক্সট গুলো চেঞ্জ হবে, এগুলো তো পারবেন। আমি জাস্ট লেআউটটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, দেখি এটার সাথে আলাদা কোনো চেঞ্জ আছে কিনা। আচ্ছা, এটাও আমাদের দেখেন, আমার এটা উপরে উঠে আছে, আমাদের সেন্টারে করে দিতে হবে। তো এটা আমরা এই পাশে যেভাবে সেন্টার করছি সেম ওয়েতে এখানেও সেন্টার করে দেব, করে দিতে পারবো। তো এটা পারবো কিনা এখন হচ্ছে আপনাদের জন্য একটু করার টাইম। এই সেকেন্ড সেকশনটা আমি যেভাবে করলাম সেটা সহ প্রথম সেকশনটা যারা মোটামুটি আগে করছিলেন তারা তো করছিলেনই, এবার এটাকে একটু নিজেরা ট্রাই করে এইভাবে করবেন। তো কি করলাম আমাদের দেখেন এখানে আরো কিছু কাজ করা যেতে পারে, যেমন আমরা এখানে রো কলাম এগুলো যদি আরো একটু ডিফারেন্ট স্ক্রিন সাইজের জন্য কতটুকু ছোট বড় হবে, এগুলোর জন্য আলাদা একটু মিডিয়া কোয়েরি লিখতে পারি, ঠিক আছে। ওগুলোর মধ্যে যাই না, এগুলো ছাড়াই আপাতত এখন কাজ করতেছে। তো যেটা করেছি সেটা হলো আমাদের হিরো এরিয়ার জন্য আমরা একটা কার্ড র্যাপার নিছি, মানে টোটালটা একটা র্যাপার হিসেবে। এর কোনো স্টাইল আমাদের দিতে হয়নি। কার্ড র্যাপারে কোনো স্টাইল কি দিয়েছি? কোনো স্টাইল দেই নেই। এর মধ্যে আমাদের একটা রো নিছি, রো এর মধ্যে আমরা দুইটা কলাম নিছি। দুইটা কলামের আমাদের বাম পাশে থাকবে হচ্ছে এই বড় ছবিটা, ডান পাশে থাকবে দুইটা কার্ড। তো বাম পাশের কলামের মধ্যে আমরা ওই যে টাকো র্যাপার বলে দিয়েছি, কারণ হচ্ছে এটা হচ্ছে টাকো লেখা আছে আর টাকোর ছবি আছে। এর মধ্যে দুইটা H3 আর H6 আছে, টেক্সট আছে কিছু, এবং ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করে দিছি। যে টাকো র্যাপারের ব্যাকগ্রাউন্ডে আমরা ছবি দিছি। তো ছবিতে মানে ব্যাকগ্রাউন্ড ইউআরএল ছবি, সাইজটা আমরা কভার দিয়ে দিছি, পজিশনটা বটম রাইট দিয়ে দিছি। কেন সাইজ কভার দিলাম এবং পজিশন বটম দিলাম? কভার না দিলে হয়তো যে, আচ্ছা কভার যদি না দেই তাহলে কি হয় একটু চেক করে দেখেন। ধরলাম আমরা এখানে কভার দেই নাই, ঠিক আছে। দেখেন কিছুক্ষণ আগেই ছবিটা এই লোকের মাথাটাও দেখা যাচ্ছিল এখানে, এবং এটা একটু নিচের দিকে চলে আসছিল ফোকাসটা। কভার না দেওয়াতে সে আসলে পুরো ছবিটা একটা সাইজ ফিট করে নিছে নিজের মতো করে, এবং এইটাও আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে না। আমাদের যে
নিচের দিকে রাখতে চাই, ফোকাসটা কোন জায়গায় রাখতে চাই সেটাও কাজ করতেছে না। কভার ছাড়া আরো কিছু প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড সাইজের। কন্টেইন দিলে কি এখন আমার যে ফুল ছবিটা আছে, ফুল ছবিটা তো আসছেই, এর উপরে এটা রিপিট হয়ে আরেকবার আসছে, ঠিক আছে? তার মানে কি ছবিটা তার নিজের যে উইডথটা আছে সেটাকে মেইনটেইন করছে এবং ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য এক্সট্রা করে ওই ছবিটা আরেকবার রিপিট করায় নিছে। কন্টেইন দিয়ে ছবিটা তার নিজস্ব অ্যাসপেক্ট রেশিওটা ঠিক রাখে। আর কভারটা দিয়ে দিলে সে আমাদের মেইন যে তার প্যারেন্ট এলিমেন্ট তার পুরোপুরি মাঝখান থেকে একটু ফুল হয়ে যায়, যাতে পুরোটা সবকিছুই দেখায়। এবং সেইখানে আমরা পজিশনটা দিয়ে কোন জায়গায় ফোকাস রাখতে চাইতেছি সেটাও আমরা বলে দিতে পারি। তো ফোকাসে আমরা বটম রাইট দিছি, এখন যদি বটম রাইট না দিয়ে টপ দেই তাহলে দেখেন কি হয়। টপ দিছি, এটা বড় করে দিলাম, ছোট যদি করি এটা ছোট করলেও মানে কিছু বোঝা যাইতেছে না, সাইড থেকে কমে আসতেছে, কারণ ছবিটার হাইটটা আসলে এই যে টপে এখানে ফোকাস করে আছে। বটম দিলে আমাদের বটমে ফোকাস করে থাকবে, এটা যদি আমরা উপর নিচ থেকে কমাই তখন তখনও বোঝা যায় না, কারণ এটা স্ক্রল হয়ে আছে। তখন এটা বোঝা যেত যদি আমি আমার এই মেইন যে বক্সটা আছে বক্সের যদি হাইট উইডথ কমাইতাম তখন বোঝা যাইতো যে আমার ফোকাসটা এখানে থাকবে। এটা আচ্ছা পেজ ঘুরাই দিলে কি কাজ করবে? না, এইভাবে কাজ করবে না আসলে। যাই হোক, আমরা বটম রাইট দিয়ে নিচের এই কর্নারে আমরা ফোকাসটা রাখছি। আর এর মধ্যে যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলোকে আমরা প্যাডিং দিয়ে দিছি একটু দূরত্ব তৈরি করার জন্য সাইডের বর্ডার থেকে। কালার ব্ল্যাক হবে, ডিসপ্লে ফ্লেক্স হবে কি জন্য? ডিসপ্লে ফ্লেক্স করছে কি জন্য? এটাকে হরাইজন্টালি তো আমরা মার্জিন অটো দিয়ে করে দিতে পারি, কিন্তু ভার্টিক্যালি করার জন্য ফ্লেক্স একটা ইজি একটা ওয়ে। ফ্লেক্সের ডিরেকশন নরমালি রো থাকে, সেটাকে আমরা কলাম করে দিছি এবং বলে দিছি যে আমাদের জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ঠিক আছে? তো সেন্টার হয়ে গেছে। এর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদের একটা স্প্যান দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি, এবং তার পাশে যে দুইটা আইটেম আছে আমাদের HTML এ যাই, তার পাশে যে দুইটা আইটেম আছে, একটা কলামের মধ্যে আবার দুইটা রো নিয়েছি, সরি কলামের মধ্যে একটা রো নিয়ে আবার দুইটা কলাম নিছি। সেই কলাম দুইটা প্রত্যেকে সবসময় 12 সাইজ নিয়ে থাকবে এবং একটা নিচে প্যাডিং দিয়ে দিছি 3। এটার নিচে আসলে দেওয়া উচিত, কারণ পরের কোনো এলিমেন্ট যাতে ঠিকঠাক মতো মানে ভুলভাল বিহেভ না করে, উপরে না উঠে আসে। প্যাডিং বটম দিয়ে দিছি দুইটারই 3 করে, এবং এদের মধ্যে রাইট এর কার্ড হিসেবে একটা টেক্সট রেখে দিছি, ডিসপ্লে 2 করে দিছি একটু বড় করে রাখার জন্য। স্টাইলের মধ্যে বেশি কিছু না, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেওয়া, টেক্সট লাইন সেন্টার করে দেওয়া। আর হাইটটা আমরা সেট করে দিছি মেইন যে ইমেজটা আছে বামের এর সাথে একটু মানে সেট করে দিছি। এটা আমাদের পিক্সেল দিয়ে হিসাব করে করে দিতে হয়েছে সাইজটা। তো আমরা যদি রেসপন্সিভ কোনো একটা ইউজ করতে চাই তো ডিরেক্টলি পিক্সেল বলে দেওয়াটা খারাপ একটা ব্যাপার। সো এই ক্ষেত্রে আমাদের হইতে পারতো আমরা এখানেও যদি ফ্লেক্স ইউজ করতে পারতাম, যেমন ফ্লেক্স ইউজ করে তার একটা কন্টেন্ট যত বড় অন্য কন্টেন্ট গুলো যেন তাদের হাইটটা ওইভাবে নিয়ে নেয়, এই একটা জিনিস করা যায়। ফ্লেক্স নিয়ে একটু বলতে চাইছি, একটু বলবো। যা এখানে আপাতত আমরা এইভাবে সলভ করে দিছি, তাতে আমাদের কোনো প্রবলেম হইতেছে না। তো আমাদের যদি ডিজাইনের মধ্যে এমন থাকতো যে ছোট স্ক্রিনে ইমেজটা হাইটটা কম হয়ে যাবে কতটুকু হয়ে যাবে এবং এগুলা কতটুকু ছোট বড় হয়ে যাবে, এগুলো যদি ঠিক করা লাগতো আমরা মিডিয়া কোয়েরি দিয়ে ইজিলি করে ফেলতে পারতাম। ওকে, দেখেন মিডিয়া কোয়েরির কথা জিজ্ঞাসা করলেন। এখানে প্রথমে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে ম্যাক্স উইথ দিয়ে করা, এটাও ম্যাক্স উইথ। আচ্ছা, এখানে দেখেন মিনিমাম উইথ দিয়ে করা। ওকে, এটা একটু পরে বোঝার চেষ্টা করেন কি করছে। ক্লাস কলাম
বলে দিয়েছে। এটা হচ্ছে ওই যে অ্যাট্রিবিউটটা আমরা যেভাবে ধরি সিলেক্টর এই হিসেবে রাখছে অ্যাট্রিবিউট সিলেক্টর। কলাম নামে যে কেউ যদি থাকে কলাম দিয়ে শুরু হয় তাহলে সেগুলোর উইথ হবে 100%। তার মানে কি এই প্রত্যেকটা কলাম, এদের মধ্যে কলাম কতগুলো আছে দেখেন, কলাম কোথায়, এই যে কলাম 3, কলাম 6, কলাম 3 সবার আসলে 100% হওয়ার কথা। কখন 100% হবে? যখন বড় করতেছি তখন কিন্তু 100% হচ্ছে না, তখন এটা 100% হইতেছে, এগুলা আবার একটা পার্সেন্টেজ নিয়ে আছে, কিন্তু ছোট করলে সবাই 100% হয়ে যেতেছে। এটা মিডিয়া কোয়েরিতে কিভাবে বলছে, মিনিমাম উইথ 768 যদি হয়, ঠিক আছে, মানে এমনিতে সবার 100%, যখন ছোট থেকে আসবো তখন সবার 100%, যখন 768 পিক্সেল হিট করবে, এখানে একটু খেয়াল করে দেখেন 476 আছে, যখন 700 এই যে দেখেন 68, মানে 67 পরে 68 হয়ে গেল, তারপরে কিন্তু এদের চেঞ্জ হয়ে গেল, তার মানে এখানে কাজ করতেছে মিনিমাম উইথ দিয়ে। আবার আমি এখানে লিখছি ম্যাক্সিমাম উইথ দিয়ে, যে ম্যাক্সিমাম উইথে এই পর্যন্ত এইভাবে কাজ করবে। এখানে আবার উল্টা লেখছে যে মিনিমাম। আচ্ছা, মিনিমাম এবং ম্যাক্সিমামটা আপনারা কিভাবে বুঝতে পারেন যে কখন কোনটা ইউজ করতে হবে? মনে করেন যে আপনি একটা স্ক্রিনের সাইজ থেকে বলে দিয়েছেন এর পরের বাকি যে কোনো অংশে একটা স্টাইল কাজ করবে। যেমন আমরা 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে একরকম ডিজাইন পাবো এবং 10 এর পরে থেকে যে কোনো সংখ্যা একরকম ডিজাইন পাবে। তখন আমরা কি বলবো যে মিনিমাম 10 পর্যন্ত হচ্ছে 1, অথবা মিনিমাম হতে হবে 11। মিনিমাম রোল নাম্বার যদি 11 হয় তাহলে সে একটা কালার পাবে। মানে ধরলাম, আচ্ছা কালার দিয়ে চিন্তা করি, যদি নাম্বার তার 11 থেকে 1 লাখ পর্যন্ত যে কোনো সংখ্যা হয় তাহলে তাদের কালার হয়ে যাবে রেড। তো এটাকে আমরা সবচেয়ে সহজভাবে কিভাবে একটা রুলের মধ্যে ধরতে পারি, 11 থেকে 1 লাখ, তাহলে আমরা বলতে পারি যে সর্বনিম্ন স্তরে হবে 11, তার মানে মিনিমাম নাম্বার হতে হবে 11, এরপরে যা আসে সে একটা কালার পেয়ে যাবে। এইভাবে বলতে পারি, এইখানে সেম ভাবে বলছে মিনিমাম হচ্ছে 768 হলে তারপরে থেকে কিরকম ডিজাইন পাবে। তো এটা যদি উল্টায় আমরা বলতে চাই যে ম্যাক্সিমাম এই পর্যন্ত কাজ করবে, ধরলাম আমি 10 পর্যন্ত বলতে চাই, 1 থেকে 10 পর্যন্ত, যে এরা হচ্ছে গ্রিন কালার পাবে, তাহলে আমি কি বলবো যে ম্যাক্সিমাম 10 পর্যন্ত হচ্ছে গ্রিন কালার, এর বাইরে যেন না যায়, তখন আমি বলে দেবো ম্যাক্স উইথ। সেম ওয়েতে আমরা এইখানে সেই কাজটা করছি, ম্যাক্সিমাম 576 পর্যন্ত যখন থাকবে তখন কিন্তু ফ্লোট হিসেবে থাকবে না, তাই না? এটা যখন ছোট স্ক্রিন থাকবে 576, এই যে আমাদেরটা দেখেন, ছোট ছোট যত যত ছোটই নেই আমাদের এইভাবে ফুল নিয়ে থাকতেছে, কিন্তু 576 এর উপরে গেলে তখন আর এটা থাকতেছে না। তার মানে আমি একদম ছোট লেভেল থেকে মিনিমাম একটা লেভেল পর্যন্ত বলে দিছি যে তুমি এইভাবে থাকবা, এই জন্য আমি এখানে মিনিমাম উইথ ইউজ করছি। আমি যদি ম্যাক্সিমাম ইউজ করতাম তাহলে আমার মানে পরের অংশটুকু বলতে হতো ম্যাক্সিমাম, সরি মিনিমাম, আচ্ছা আমি কি উল্টা পাল্টা বল, সরি একদমই উল্টা বলছি আমি, ম্যাক্সিমাম 576 পর্যন্ত, 0 থেকে 576 পর্যন্ত একভাবে কাজ করবে, এই জন্য আমি মিনিমাম ইউজ করছি, ম্যাক্সিমাম ইউজ করছি, বারবার উল্টা বলতেছি। মিনিমাম বলতাম কখন, যে ওই লেভেল থেকে পরবর্তী যে কোনো অংশে যেন ইউজ করতে পারে সেই ক্ষেত্রে। এবং শুধুমাত্র বারবার একটা একটা করে যে লিখবো তা না, এখানে আমরা একটা কম্বিনেশনও বলে দিতে পারি, যেমন ম্যাক্স উইথ ম্যাক্সিমাম এত, এখানে আবার মিন উইথও দিয়ে দিতে পারি, যে মিনিমাম 576 না, মিনিমাম ধরলাম 400 থেকে 576 পর্যন্ত কি হবে সেটাও আমরা বলে দিতে পারি। চলেন এটা আমরা একটু চেক করে দেখাই, এক্সাম্পল আছে কিনা দেখাই, মিন এবং ম্যাক্স একসাথে অ্যাড করে দাও এক্সাম্পল একটা। একটা এক্সাম্পল এরকম দেয় নাই। এই তো এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে এতক্ষণ পরে। মিডিয়া স্ক্রিন ম্যাক্সিমাম উইথ হচ্ছে 900,
সর্বোচ্চ 900 পর্যন্ত একরকম কাজ করবে এবং মিনিমাম হচ্ছে 600। তার মানে 600 থেকে 900 মধ্যে এই স্টাইলটা পাবে এবং মিনিমাম উইথ হচ্ছে 1100। তার মানে 1100 থেকে উপরের দিকে যত আছে তারা একরকম, মানে তারা এবং 900 থেকে 600 এর মধ্যে যারা আছে, মানে তিনটা ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি অ্যাকচুয়ালি। 600 থেকে 900 এর মধ্যে যারা আছে তারা এবং 1100 এর উপরে যারা আছে তারা, তাদের কালার হয়ে যাবে ইয়েলো। এটা একবারে বলে দিছে। আরেকবার একটু পরে বোঝার চেষ্টা করেন কি বলছে। ম্যাক্সিমাম হচ্ছে 900, সর্বোচ্চ 900 পর্যন্ত এই স্টাইলটা পাবে এবং মিনিমাম হচ্ছে 600। তার মানে 600 যারা আছে, 600 থেকে উপরের দিকে যারা আছে তারা এই স্টাইলটা পাবে। তো দুইটা যদি আমরা একসাথে করতে চাই তো আমরা কি ইউজ করছি, এন্ড। মিনিমাম 600 এবং ম্যাক্সিমাম 900, তার মানে 600 থেকে 900 এর মধ্যে যত ভ্যালু আছে সবাই এই স্টাইলটা পাবে। এবং কমা দিয়ে, কমা মানে হচ্ছে অর, কমা দিয়ে বললো যে মিনিমাম 1100। এরা তো একটা গেলই, 600 থেকে 900 মধ্যে যারা আছে তারা একটা স্টাইল পাচ্ছে, অথবা যাদের সাইজ 1100 এর উপরে আছে তারাও যেন এই সাইজটা পায়। আমরা একটু চেক করে দেখি এক্স্যাক্টলি যেটা বললাম সেইভাবেই কাজ করছে কিনা। আমরা ছোট করতেছি এখন 400 আছে, তো 600 তে নিয়ে যাব। 600 তে নিয়ে যাওয়ার পরে এটা ইয়েলো হয়ে গেছে। 600 থেকে 900 পর্যন্ত ইয়েলো থাকার কথা। হ্যাঁ, 900 পার যখন হয়ে যাইতেছে তখন ইয়েলো কালারটা চলে যাইতেছে। আবার 1100 এর পরে আবার ইয়েলো কালার পাওয়ার কথা। আরো বড় করতেছি, দেখেন 1100 যখন পাস করে গেছে আবার ইয়েলো পাইছে। এখন যত বড়ই করেন মিনিমাম 1100 বলা আছে, তার উপরে যত আসুক সে যেন হলুদ থাকে, এটা বলা। একসাথে তিনটা রুল কম্বাইন করে বলে দিয়েছে। ফ্লেক্স বক্স নিয়ে কথা বলবো। আগেও বলা হয়েছে, আমরা অলরেডি জানি আমাদের বুটস্ট্র্যাপ সে আসলে ফ্লেক্স ইউজ করে, তাই তো? সে সবকিছুতে ফ্লেক্স ইউজ করে, তার যে গ্রিড সিস্টেমটা আছে সেটাকে ঠিকঠাক মতো দেখে। তো ফ্লেক্স বক্সটা আসলে কিভাবে কাজ করে এটা একটু বোঝার জন্য আমাদের পেইন্টে যাই। এটা ধরলাম যে আমাদের একটা ডিভ, ঠিক আছে? ডিভের একটা সাইজ নিয়ে নিলাম। তার মধ্যে এটা হচ্ছে মাঝখানে একটা দাগ নিয়ে নিলাম। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নেই। এটা ধরেন আমাদের ফ্লেক্সের একটা বক্স, ঠিক আছে? মানে কোন একটা কন্টেইনার অথবা ডিভ চিন্তা করেন। আপনারা কি শুনতেছেন আমার কথা? জি ভাই, শুনতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তো এটাকে একটা ডিভ হিসেবে চিন্তা করেন, অথবা কন্টেইনার হিসেবে চিন্তা যদি আমরা করি, তাহলে এর মাঝ বরাবর একটা রেখা গেছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এবং উপর থেকে নিচ বরাবর একটা রেখা গেছে, সেটা হচ্ছে ওয়াই অক্ষ। তো কিছুক্ষণ আগে আমরা যখন একটু সিএসএস লিখতেছিলাম, আমি যখন যেখানে ফ্লেক্স ইউজ করলাম তখন সেখানে বলতেছিলাম যে নরমালি ফ্লেক্সের এটা রো হিসেবে নিবে এবং এটার আমরা ডিরেকশনটা চেঞ্জ করে কলাম করে দিই, তাই না? এরকম এক জায়গায় করে দিছি। কোথায় করে দিছি? এই যে ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিছি। তারপরে আমরা বলেছি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো এটাকে যদি আমাদের ফ্লেক্স ডিরেকশন নরমালি আমাদের এইভাবে থাকলো, এটা হচ্ছে রো ওয়াইজ থাকলো। তো এখন তাহলে তার মেইন অ্যাক্সিস কোনটা হবে? মেইন অ্যাক্সিস হবে এই যে মাঝ বরাবর এটা গেছে। তো আমি যদি আমার এটার চেঞ্জ করে দেই, আমি যদি অ্যাক্সিসটাকে আমি বলে দেই কলাম, সরি রো বলা থাকলে আমার মেইন অ্যাক্সিস হবে এই মাঝখান বরাবর, ডান থেকে বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে, যেটা চিন্তা করেন। আবার আমি যদি অ্যাক্সিসটাকে বলে দেই আমার কলাম, তখন আমার মেইন অ্যাক্সিস হবে এটা। সরি, ফ্লেক্সের ডিরেকশন, ডিরেকশন আমি রো বললে মাঝখানের এটা, ডিরেকশন যদি আমি কলাম বলি তখন মাঝখান হবে আমার এইটা, উপর থেকে নিচে। তো সেই অনুযায়ী আমাদের এই ফ্লেক্স বক্সের মধ্যে আমাদের যে কন্টেন্ট গুলো থাকবে, কন্টেন্ট মানে কি, ফ্লেক্সের মধ্যে বিভিন্ন রকম আইটেম থাকবে, সেই আইটেম গুলোকে আমরা ডানে বামে সরানো, উপরে নিচে সরানো অথবা মাঝখানে করা করতে পারি। তো নরমালি আমি যদি ফ্লেক্স লিখে সেটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দেই, সে
এই মাঝখানে চলে আসবে। একটা বক্স নেই, এটা হবে আমাদের তখন কন্টেন্টের বক্স। আমি আমার ডিরেকশনটা চেঞ্জ করে দেব, ফ্লেক্সের ডিরেকশন নরমালি রো থাকে কলাম করে দেব, তখন যখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার লিখবো তখন আমার বক্সটা চলে আসবে এইখানে। এইটুকু কি ক্লিয়ার হয়েছে আপনারা যে আমাদের জাস্টিফাই কন্টেন্টটা কিভাবে কাজ করবে? জি ম্যাম। আচ্ছা, কারো কি প্রবলেম আছে? একটু যদি না বোঝেন তাহলে জিজ্ঞাসা করেন। আরেকবার জিজ্ঞাসা বলতে বললেন, সেটা হচ্ছে ফ্লেক্সের আমাদের ডিরেকশন দুই রকম, একটা হচ্ছে রো এবং কলাম। যদি আমার রো হিসাবে নেই, তখন যদি আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি, মানে একটা আমার আইটেমকে সেন্টার করতে চাই, তখন আমার সেন্টার হবে তার যে মেইন অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিস বরাবর মাঝখানে, এই জায়গায় সেন্টার হবে। ঠিক আছে? মানে এই হিসাব করেন, চিন্তা করেন, এই হিসাব করে সরাসরি উপরে, যেহেতু নিচে নামার কোনো কিছু আমরা বলে দিই না, সেন্টার করে দিলে এইখানে সেন্টার হবে। এটা বুঝতে পারছেন? যখন আমরা রো বলবো, রো এর মধ্যে সেন্টার করলে সেই মেইন লাইনের মাঝখানে সেন্টার হবে। কিন্তু যখন আমার ফ্লেক্সের ডিরেকশনটা কলাম বলে দিব, তার মানে উপরে নিচে হিসাব করবে, এবং তখন সেন্টার করলে এই উপরে নিচে হিসাবে এই লাইনের মাঝখানে এইখানে আসবে। ঠিক আছে? কারণ শুরু হয় আমাদের কন্টেন্ট শুরু হয় এইখান থেকে, বক্সটা এখান থেকে এখানে যাবে অথবা এখান থেকে এখানে আসবে। ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া, একবারে মাঝখানে নেওয়া যাবে না? হ্যাঁ, এই মাঝখানে সেন্টারে নিতে পারবেন তো। এই মাঝখানে নিতে চাইলে কি করবেন? আমি উপর থেকে, মানে আমাদের হরাইজন্টালি মাঝখানে নেওয়া তো অনেক ইজি। হরাইজন্টালি মাঝখানে আমরা এই যে ফ্লেক্স ইউজ না করে যদি শুধু মার্জিন অটো করে দেই, তাইলেই তো হরাইজন্টাল মাঝখানে চলে যায়, তাই না? মার্জিন অটো মানে জি এদিকে মার্জিন এদিকে মার্জিন। তো আমি উপরে থেকে নিচে মার্জিন মাঝখানে নিতে পারছি, তারপরে আমি মার্জিন অটো দিয়ে দিলেই তো মাঝখানে চলে আসবে। ঠিক আছে? জি জি জি। হ্যাঁ। তো মানে শুধুমাত্র কলাম এবং রো এর হিসাবটা আমি বললাম, যেহেতু আমাদের কোডে কিন্তু এটা ইউজ করছি আমি কিছুক্ষণ আগে। কিভাবে? আমাদের ছবিটা ছিল, আচ্ছা ছবি না, পেজটা ওপেন, আচ্ছা ছবিটাই ওপেন করি। এখানে আমাদের একটা টেক্সট ছিল, সেই টেক্সটটা এই মাঝখানে কিন্তু আসে নাই, আমাদের এই বরাবর মাঝখানে আসছে। সেই কোডটা একটু দেখাই, যে ফ্লেক্স ডিরেকশন আমি বলেছি কলাম এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলেছি। এইটুকু দিয়ে আমার উপর থেকে নিচে সেন্টারে আমি করতে পারছি 3 লাইন লিখে। প্যাডিং দিয়ে করতে গেলে কি রকম সমস্যা হয় সে তো দেখছেন, প্যাডিং দিয়ে করতে গেলে। আচ্ছা, এটা গেল। এখন ধরলাম যে আপনার তাহলে মেইন অ্যাক্সিস কখন কোনটা হয়? রো হলে মেইন অ্যাক্সিস হচ্ছে এক্স অক্ষ বরাবর, কলাম হলে মেইন অ্যাক্সিস হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো সেই সময় যদি আমরা অন্য অক্ষ নিয়ে কাজ করতে চাই, যেমন অনেক কিছু হয়ে গেছে এটা, যেমন এখন আমার বলা আছে এক্স অক্ষ বরাবর কাজ করবে। সরি, কালারটাও চেঞ্জ। এখন আমার এক্স অক্ষ বরাবর যেন কাজ করে এটা বলা আছে, তার মানে শুধুমাত্র ফ্লেক্স বলা আছে, ফ্লেক্সের ডিরেকশন বলা আছে রো। তো সেই জায়গায় আমি যদি কোনো জিনিসকে এইভাবে না রেখে উপরে নিচে এইভাবে তখন সরানো করাইতে চাই, তখন আমি কিভাবে বলবো? এটা মানে ধরলাম ক্রস অ্যাক্সিস বললাম, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল অ্যাক্সিস, এটা হচ্ছে ক্রস অ্যাক্সিস, তখন সরাইতে চাই। অথবা কি রকম ভাবে, এই উপরে আমাদের ধরলাম এইটা হচ্ছে আমাদের বক্স, নর্মালি এখানে থাকে, এইখানে থাকে বক্সটা। তো বক্সটাকে আমরা এই মাঝে নিয়ে আসতে চাই, মাঝে না মানে স্টার্টে নিয়ে আসতে চাই অথবা শেষে নিয়ে আসতে চাই। ঠিক আছে, মাঝেও আনা যাবে, মাঝেও আনতে চাই। কিভাবে করব? আমরা জাস্টিফাই তো ইউজ করলাম তার মেইন অ্যাক্সিস বরাবর মাঝখানে নিতে, কিন্তু জাস্টিফাই ইউজ না করে অন্য অক্ষ বরাবর যদি সরাইতে চাই তখন কিভাবে করাইতে পারি? তখন আমাদের অ্যালাইন আইটেম ইউজ করতে হয়, অ্যালাইন আইটেম। ঠিক আছে,
ধরলাম আমি জাস্টিফাই কন্টেন্ট করে এখানে নিয়ে আসছি, তারপর অ্যালাইন আইটেম দিয়ে দিলাম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার, এইভাবে মাঝখানে চলে আসবে। এটা একটা ওয়ে। তাহলে এই আমাদের ক্রস অ্যাক্সিস নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি বলতে চাইতেছি এখন। ক্রস অ্যাক্সিস মানে কি? নর্মাল আমার অ্যাক্সিস হচ্ছে ডানে বামে রো, সেই অ্যাক্সিস অবস্থায় থাকা অবস্থায় আমি আমার কন্টেন্টটাকে ডানে বামে না সরায় উপরে নিচে মানে আমাদের এই লাল অ্যাক্সিস বরাবর নড়াচড়া করাইতে চাইতেছি, তখন আমাদের ইউজ করতে হবে আইটেমের অ্যালাইনমেন্ট, অ্যালাইন আইটেম। এর আগে আমরা ইউজ করছি জাস্টিফাই কন্টেন্ট, এবার ইউজ করতেছি অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেমটাকে আমি যদি সেন্টার দেই, এখানে সেন্টার হয়ে যাবে। ফ্লেক্স স্টার্ট যদি দেই, আমার এই স্টার্টে থাকবে। ফ্লেক্স এন্ড দিলে এই নিচে চলে আসবে। ঠিক আছে? এটা আসলে এইভাবে কাজ করে কিনা আমাদের ইয়াতে ওইখানে এক্সাম্পল যেটা আছে সিএসএস ট্রিক্স ওয়েবসাইটে দেখি এখানে এরকম কোনো এক্সাম্পল দিয়ে দিছে কিনা। পেজটা কোথায় গেল? অফ করেছি। আচ্ছা, আরেকবার ওপেন করি। আচ্ছা, এখানে ডিরেকশনের কথা বলছে, র্যাপের কথা আমি বলি নাই। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট, এই যে ফ্লেক্স স্টার্ট দিলে শুরু থেকে যাবে, এন্ড দিলে শেষে যাবে, সেন্টার দিলে তো মাঝে, স্পেস বিটুইন দিলে আশেপাশে। ঠিক আছে? এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট আমরা কখন ইউজ করি? যখন তার নিজের অক্ষ বরাবর হয় এবং তার ক্রস অ্যাক্সিস ইউজ করতে চাইলে আমাদের ইউজ করতে হয় অ্যালাইন, অ্যালাইন সেলফ অথবা অ্যালাইন আইটেম। এই যে অ্যালাইন আইটেম, দেখেন এই জিনিসটাই বলতেছিলাম। আপনারা একটু ছবিটা দেখেন। সাপোজ আমার এখন ফ্লেক্স শুধুমাত্র বলা আছে ডিসপ্লে ফ্লেক্স, কোডের মধ্যে যাইতেছি না কিন্তু, আমরা শুধুমাত্র এমনি আইডিয়াটা বুঝতেছি। বলা আছে আমার ডিসপ্লে ফ্লেক্স, তার মানে সে রো রো বরাবর নিয়ে আছে। তো এখন যদি আমি বলি ফ্লেক্স স্টার্ট, সবাই আমার মধ্যে অন্যান্য যে আইটেমগুলো থাকবে সবাই উপর থেকে শুরু হবে। তারপরে আমি যদি ফ্লেক্স এন্ড, সে নিচে চলে আসবে, নিচে থেকে শুরু হবে। ফ্লেক্স সেন্টার দিলে এই মাঝ বরাবর এখান থেকে থাকবে। আর বেজ লাইন একটা ব্যাপার আছে। বেজ লাইন মানে হচ্ছে সে যে জায়গায় আছে মাঝখানে থেকে তার যতটুকু সাইজ বড় ছোট ওইভাবে আসলে দেখাবে। আর স্ট্রেচ একটা আছে। স্ট্রেচ মানে হইতেছে সে পুরোপুরি জায়গা এইভাবে নিয়ে নিবে। ঠিক আছে? অন্যান্য যে এলিমেন্ট আছে সবাই এতটুকু করে জায়গা বড় করে নিয়ে নিবে। আচ্ছা, তো এই যে অ্যালাইন আইটেম এর যে প্রপার্টি গুলো আছে এগুলো কি বুঝতে পারছেন? ক্রস অ্যাক্সিস এর ক্ষেত্রে কিভাবে এটা কাজ করবে? কারো কোনো কনফিউশন? এবার বুঝছি। আচ্ছা, এবার বুঝতে পারছেন। আচ্ছা, এবার অ্যালাইন কন্টেন্টের মধ্যে আছে। আচ্ছা, এর উপরে এখানে হ্যাঁ, আচ্ছা, এবার জাস্টিফাই কন্টেন্ট আমরা কখন ইউজ করতেছিলাম? আমার মেইন অ্যাক্সিস বরাবর। ওইটার আরো কিছু প্রপার্টি আছে, আমি শুধুমাত্র সেন্টারের কথা এক্সাম্পল দিছি। তো জাস্টিফাই কন্টেন্টে আমি যদি ফ্লেক্স স্টার্ট দেই, তাহলে অন্যান্য যে এলিমেন্ট গুলো আছে সবাই এই একদম চেপে চেপে আসবে, ফ্লোটের মতো করে এক পাশে চলে আসবে। এন্ড দিলে শেষে চলে যাবে। সেন্টার দিলে তো সেন্টারেই আসবে। স্পেস বিটুইন যদি দেন, তখন কি হবে? ধরলাম ৩টা আইটেম আছে। ৩টা আইটেম প্রত্যেকে সমান দূরত্ব বজায় রেখে থাকবে। এখানে একটা, এটাকে আমরা ডুপ্লিকেট যদি করি, সরি ডুপ্লিকেট এভাবে হয় না। আচ্ছা, এই ছবি দেখে একটু বোঝার চেষ্টা করেন। স্পেস বিটুইন যদি দেই আমরা, তখন কি হবে? এইখানে একটা বক্স, মাঝখানে একটা বক্স, শেষে একটা বক্স। যদি ৩টা থাকে, ৪টা থাকলে তাদের মধ্যে যতটুকু দূরত্ব বজায় রাখা দরকার ততটুকু বজায় রেখে এইভাবে ছড়াই ছিটায় থাকবে।
মানে শুরু থেকে শুরু হবে এবং শেষে গিয়ে একটা থাকবে এবং মাঝখানে দূরত্বগুলো এভাবে রাখবে। আর স্পেস অ্যারাউন্ড দিলে সবাই মানে শুরুতেও এবং শেষেও একটা দূরত্ব দিয়ে দিবে, মাঝেও মানে চারদিকে একটা সমান দূরত্ব রাখবে। আর ইভেনলি দিয়ে দিলে মানে অ্যারাউন্ড আর ইভেনলি প্রায় একই রকম ভাবে কাজ করে, প্রত্যেকের মধ্যে সমানভাবে দূরত্ব ভাগ হয়ে যাবে। আচ্ছা, ইভেনলি আর অ্যারাউন্ড এর মধ্যে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে নেওয়া দরকার। স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড। আচ্ছা, ইভেনলি হচ্ছে আইটেম আর ডিস্ট্রিবিউটেড সো দ্যাট দ্য স্পেসিং বিটুইন এনি টু আইটেম is equal। মানে এমন ভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় যেন প্রত্যেক দুইটা আইটেমের মধ্যে যে স্পেসটা থাকে সেটা যেন ইকুয়াল হয়, এই প্রত্যেকটার মধ্যে ইকুয়াল হয়। আর স্পেস অ্যারাউন্ডে কি কাজ বলছে, আইটেম আর ইভেনলি ডিস্ট্রিবিউটেড ইন দা লাইন। যে ইভেনলি আর ইভেনলি নিয়ে এই জন্য একটু প্রবলেম। প্রত্যেকটা লাইনের মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউটেড উইথ ইকুয়াল স্পেস অ্যারাউন্ড দেম, চারদিকে একটা ইকুয়াল স্পেস নিয়ে। এটা হচ্ছে তাদের প্রত্যেক দুইটা আইটেমের মাঝে ইকুয়াল স্পেস, এটা হচ্ছে তাদের চারদিকে ইকুয়াল স্পেস। এইটুকু শুধুমাত্র মনে রাখলে হবে। আবার বলেছে নোট দ্যাট ভিজুয়ালি দ্য স্পেসেস আরন্ট ইকুয়াল। ভিজুয়ালি আমরা হয়তো দেখতে পারতেছি না, দেখবো একটু আশাপাশে মানে একটু নড়াচড়া করে আছে, অন্যদিকে আছে, ছোট বড় আছে। সিন্স অল দ্য আইটেম হ্যাভ ইকুয়াল স্পেস অন বোথ সাইড। কারণ কি, এই যে এর চারদিকেই কিন্তু সমান একটা সাইজ নিয়ে থাকবে। দেখেন এই দুইটার মধ্যে মনে হইতেছে একটু বেশি গ্যাপ, আবার বলতেছে স্পেস অ্যারাউন্ড। কারণ হচ্ছে আমরা যদি স্পেসটাকে ভাগ করি, এইখানে যতটুকু আছে এইখানে তার ডাবল আছে। তার মানে সামনে পিছনে একটা সমান দূরত্ব নিয়ে রাখছে এবং এরও সামনে পিছনে সমান দূরত্ব আছে। সো এই দুইটা মিলে আসলে বেশি হয়ে গেছে, এই জন্য একটু অ্যারাউন্ডে এইভাবে কাজ করতেছে। আর ইভেনলিতে সবসময় সমান। তো মানে মোটামুটি আশা করি বুঝতে পারছেন, আইডিয়াটা ক্লিয়ার হওয়ার কথা। কোডে যখন যাবেন তখন আরো মানে যখন নিজেরা কোনো এলিমেন্টের মধ্যে বসায় দিবেন, দেখবেন যে কিভাবে বিহেভ করতেছে, তখন আরো ভালো মতো বুঝতে পারবেন। আচ্ছা, জাস্টিফাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখালাম। তো আমাদের ধরলাম তিনটা বক্স আছে এবং তিনটা বক্সের মধ্যে আমরা সেটাকে কোনো একটা মানে কোনো একটাকে বলেছি যে না, কোনো একটাকে না, আমরা রো কে বলেছি যে সে স্পেস অ্যারাউন্ড, যে তিন দিকে যেন চারদিকে যেন সমান জায়গা নিয়ে থাকে এবং এদের মধ্যে কোনো একটাকে আমার নিচে নামানো দরকার। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কোনো আইটেম, সেই আইটেমকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, শুধুমাত্র লাস্টের আইটেমটাকে আমরা শেষে অথবা মাঝে রাখতে চাই, তো ইন্ডিভিজুয়াল কোনো আইটেমকে নিয়ে যখন কাজ করাবো তখন আমাদের ইউজ করতে হবে সেলফ প্রপার্টি, যেটা আছে সেলফ, মানে অ্যালাইন সেলফ অথবা হ্যাঁ অ্যালাইন সেলফই মনে হয়, অ্যালাইন আইটেম। আচ্ছা, অ্যালাইন সেলফ কই, অ্যালাইন কন্টেন্ট, সেলফ সেলফ ফ্লেক্স গ্রো বেসিস, এখানে কোথায়, এই তো অ্যালাইন সেলফ। ঠিক আছে, আচ্ছা সেলফের অ্যালাইনমেন্টের এটা ইউজ করতে হয়, ডিটেইলসটা কোথায় বলছে, these allow default alignment or the other or the one specified align element of the so the align item। আচ্ছা দেখেন আইটেমে বলছে অ্যালাইন সেলফ, ফ্লেক্স স্টার্ট এন্ড অথবা সেন্টার বেসলাইন, শুরুতে শেষে মাঝে এটা কোথায় বসাইতে চাই। অন্যান্য সবগুলো এলিমেন্ট থেকে সে একার জন্য একটু অন্যরকম বিহেভ করে, এই জন্য অ্যালাইন সেলফ ইউজ করছে। আর অ্যালাইন আইটেম দিলে তো সবাই মিলে একসাথে করবে, তাই না, অ্যালাইন কন্টেন্ট। তো একটা আইটেমকে যদি মানে নিজে থেকে বলতে চাই যে তুমি একটু অন্যরকম বিহেভ করো, তখন আমরা অ্যালাইন সেলফ প্রপার্টিটা ইউজ করব। এই হচ্ছে কাহিনী মোটামুটি। আসলে মানে এইটাই যদি মনে রাখেন, এইটুকু যদি মনে রাখেন যে ফ্লেক্স নিয়ে আসলে কিভাবে, এইটুকু মনে রাখলে এই যে র‍্যাপ ট্যাপ এগুলা অ্যাডভান্স কাজের জন্য লাগে, আপাতত না হলেও চলবে। ঠিক আছে, শুধুমাত্র আমাদের বক্সের মধ্যে কোনো একটা আইটেমকে একটু ডানে বামে সরানো, উপরে নিচে সরানো, এইটুক করার জন্য
শুধুমাত্র জাস্টিফাই কন্টেন্ট, তারপর অ্যালাইন আইটেম এবং অ্যালাইন সেলফ, মানে সেলফ প্রপার্টি যেটা আছে, সেই 3টা জিনিস মনে রাখলেই মোটামুটি কাজ চলে যাবে। এখন আমি যে